কি বিজেপি বা সজলদাদের মনের কথা এটাই যে সংখ্যালঘু মুসলমান মানেই সাম্প্রদায়িকতা? এইটা কি বিজেপির ধারণা? 2024 সালে সারা পশ্চিমবাংলা নয় ভারতবর্ষে খ্রিস্টানদের ওপরে 850-র অধিক অ্যাটাক হয়েছে। আর সংখ্যালঘু মুসলমানদের কথা বলছি না, কাউন্টলেস। এই আক্রমণ বন্ধের জন্য আপনাদের সরকার কেন্দ্রীয়ভাবে কি ব্যবস্থা গ্রহণ করেছে? এত ছোট মানসিকতা নিয়ে যদি প্রশ্ন করেন তাহলে সেই প্রশ্নের মান অত্যন্ত নিম্নগামী হয়। ছেলে খেলা হচ্ছে, গল্প হচ্ছে। অন ক্যামেরা আমি বলছি, দায়িত্ব নিয়ে বলছি, রাজ্য সরকারের প্রতিনিধি হিসাবে বলছি, অন ক্যামেরা। উনি বলেছেন মুর্শিদাবাদেই শুধু 20 লক্ষ পরিযায়ী শ্রমিক। উনাকে এই তথ্য আমি 7 দিনের মধ্যে আমাকে দিতে বলছি। যদি দিতে পারেন আমি ওই 20 লক্ষ লোকের কাজের ব্যবস্থা করব, না করতে পারলে রাজনীতি ছেড়ে দেবো। চ্যালেঞ্জ নিলেন, আমি একটা 20 লক্ষ লোকের চ্যালেঞ্জ নিলেন। এখানে বিতর্ক শেষ করুন। আমরা পার্সোনাল কাউকে আক্রমণ করতে আসিনি, আমরা কাউকে পার্সোনাল আক্রমণ করতে আসিনি। আপনারা আমাদের ভোট দেওয়া শুরু করুন, আপনাদেরও মন্ত্রিসভায় মন্ত্রিত্ব থাকবে। তন্ময়দা গতকাল দিদির মতন ফাইল চুরির মতন ডাটা চুরি করলেন। সংখ্যালঘু খুন করে সংখ্যালঘু প্রেমের অভিনয়টা তৃণমূল করছে কেন? আমি তন্ময় বাবুর কাছে জানতে চাই যে আপনি কোন তথ্যের ভিত্তিতে বলছেন যে 100 জন সরকারি কর্মচারী থাকলে পশ্চিমবাংলায় তার মধ্যে 9.1% মুসলমান সংখ্যালঘু? আপনারা যদি 2026-এ পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসেন তাহলে তথাকথিত সংখ্যালঘু মুসলমানদের জন্য কি করতে চান, আপনারা কি করবেন সেটা বলুন। এমন করে বলছো যেমন যে পুরো একদম আইডিয়া। তোমাকে প্রশ্ন করিনি আমি। বসেন দাদা। এটা মিথ্যে কথা। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। শালু থেকে 16টি কলেজের দেওয়ালে পুরো এরকম পোস্টার যে হিন্দু ছাত্রদের শুধুমাত্র হোস্টেল ভাড়া দেওয়া হবে। এবং আমি দমদমে থাকি, সেখানেও এইরকম চারিদিকে কিন্তু ছড়িয়ে গেছে যে মুসলিমদের ভাড়া দেওয়া হবে না। তো এই যে একটা ঘৃণার রাজনীতি ছড়িয়ে পড়ছে, আমার কথা হচ্ছে এই যে বাইনারি রাজনীতি তৈরি হয়, গায়ে কে নেবে? আপনারা তো ভোট নিয়ে চলে যাবেন। এই রাজ্যের মাটিতে এটা ভুলে গেলে চলবে না। তন্ময়দারাই আনিস খানদের খুন করিয়েছে এনআরসি আন্দোলনে। Eastern India's #1 professional training institute. হবে সে উত্তর, তাকে দুটো প্রশ্ন করলে দুটোর উত্তর দেবে, কিন্তু প্রতিটি বক্তায় একটা করে প্রশ্ন করতে পারবে। তা প্রশ্ন করার জন্য 30 সেকেন্ড সময়, আর উত্তরে একটা প্রশ্নের উত্তর দেবে 2 মিনিট করে। প্রশ্ন করার জন্য 30 সেকেন্ড সময়, আর একটা প্রশ্নের উত্তর দিতে পারবেন 2 মিনিটের মধ্যে। তো আমরা এই সেগমেন্টটা আমরা 30 মিনিটের জন্য চালাবো। পরে লাস্ট আমরা 15 মিনিট দর্শকের আসন থেকে 8টা বক্তার জন্য 8টা প্রশ্ন নেব। যারা প্রশ্ন করতে চান লাস্ট মোমেন্টে আপনারা তৈরি থাকুন। তো আমরা ইতিমধ্যেই আমরা দ্বিতীয় সেগমেন্ট আমরা শুরু করব। প্রথমে দ্বিতীয় সেগমেন্টের যে অনুষ্ঠান, আমি প্রথম প্রশ্নটা আমি নিজে শুরু করব এবং তারপর একে অপরের প্রশ্ন করবেন। তো আমি প্রথম প্রশ্ন যেটা রাখতে চাই, আমাদের বিজেপির প্রতিনিধি সজল দা তিনি শুরুতেই বলেছেন যে সংখ্যালঘু, SC ST সব কেন দরকার। আজকের সেই জায়গায় যদি আমি দাঁড়িয়ে দেখি, যদি এটা প্রয়োজনীয়তা থাকে, বিজেপি যে সারা ভারতবর্ষে ক্ষমতায় রয়েছে, কিন্তু কেন্দ্রীয় যে মন্ত্রীর তালিকা সেখানে যদি আপনারা তুলে দেখেন, এই মুহূর্তে দাঁড়িয়ে কেন্দ্রের যে বিজেপির মন্ত্রী তালিকায়, মন্ত্রিসভার তালিকায় একজনও মুসলিম নেই। এই প্রশ্ন থেকেই আমি সজলদাকে শুরু করছি। আপনারা আমাদের ভোট দেওয়া শুরু করুন, আপনাদেরও মন্ত্রিসভায় মন্ত্রিত্ব থাকবে। আচ্ছা, আমি একটু প্রথমে বলে নেবো। আমার দুটো বক্তব্য সজলদার কাছে আছে, মানে প্রশ্নটা একটু ঘুরে গেল। আমি যেহেতু কাউন্টার দেওয়ার সুযোগ পাচ্ছিলাম না, তাই আমি 1 মিনিট সময় 2 মিনিট সময় নিচ্ছি। বিজেপি যেহেতু প্রতিনিধি সজলদা চলে যাবে, আমার বক্তব্য হচ্ছে সজলদা আজকে পুরো আলোচনায় তিনবার সাম্প্রদায়িকতা শব্দটা ব্যবহার করেছে। আলোচনা ছিল সংখ্যালঘুদের বিষয়ে। তাহলে কি বিজেপি বা সজলদাদের মনের কথা এটাই যে সংখ্যালঘু মুসলমান মানেই সাম্প্রদায়িকতা? এইটা কি বিজেপির ধারণা? 1। 2, সংখ্যালঘু কমিশন 1992 সালে বাজপেয়ী তার উদ্যোগের প্রথম একটা চেষ্টা করেন প্রধানমন্ত্রী থাকাকালীন। যে বিজেপির বাজপেয়ী প্রথম সংখ্যালঘু কমিশনের উদ্যোগ নেয়, সেই বিজেপি সংখ্যালঘু কমিশন তুলে দেওয়ার কথা বলছে। 3, গোটা দেশে একজনও মুসলমান মন্ত্রী পাওয়া যায়নি বিজেপির, যাকে বিজেপি সংখ্যালঘু মুসলমান দপ্তরের মন্ত্রী দায়িত্ব দেয়। দিয়েছে কাকে? কিরণ রিজিজুকে। আর শেষ আমার যে কথাটা বলার, আমি একসঙ্গেই টেনে দিচ্ছি। তন্ময়দা
গতকাল দিদির মতন ফাইল চুরির মতন ডাটা চুরি করলেন। 2011-তে 57 জন মুসলিম এমএলএ জিতেছিল এই রাজ্যে, রেকর্ড হয়েছিল 50-এর পর। 2021-এ সেটা 42+1 দাঁড়িয়েছে। সংখ্যালঘু দপ্তরের উন্নয়ন বা সংখ্যালঘুদের এমএলএ এমপি সংখ্যার উপর দিয়ে হয়তো দুটো তিনটে শাহজাহান তৈরি হতে পারে, আরাবুল তৈরি হতে পারে, শওকত তৈরি হতে পারে, কিন্তু এই রাজ্যের মাটিতে এটা ভুলে গেলে চলবে না। তন্ময় দ্বারাই আনিস খানদের খুন করিয়েছে এনআরসি আন্দোলনে। আমার শেষ যে কথাটা বলার, যে এই রাজ্যের মাটিতে সংখ্যালঘু মানে শুধুমাত্র মুসলমান নয়। যেমন ধরুন সজলদারা, তার দলের মতন এই ভালো মানুষ সজল ঘোষরা সংখ্যালঘু হয়ে পড়েছে। যেমন তৃণমূলের মধ্যে 8 ফেল করা বেচারাম্মান্না মন্ত্রী হয়, আর শিক্ষিত তন্ময় দ্বারা মন্ত্রিত্ব পায় না। যেমন শওকত মোল্লারা, আরাবুলরা গাড়ি চাপা দিয়ে খুন করলেও, আমি তন্ময়দাকে বলি না, আমার বক্তব্যটা হচ্ছে যে সংখ্যালঘু খুন করে সংখ্যালঘু প্রেমের অভিনয়টা তৃণমূল করছে কেন? আচ্ছা আচ্ছা, উত্তর দেবে। আমি সজলদার কাছে পরে আসবো। তন্ময় দায় উত্তর দেবেন। তৃণমূলকে আক্রমণ করলে বিজেপি বাঁচায়, যেমন গতকাল ইডি বাঁচিয়ে। আগে প্রথমে উত্তর দেবে তন্ময় দা, তারপর সজলদার কাছে শেষে যাব। সজলদার কাছে অনেক প্রশ্ন আসবে, শেষে বলবে। সাবোটেজ। হ্যালো, সৈকত অনেক কিছু একসঙ্গে বললো, মানে কোনটার উত্তর কি দেবো বুঝতে পারলাম না। প্রথম কথা হচ্ছে ডেটাটা আমি ঠিকঠাকই বোধহয় বলেছি, যাই হোক সেই ডেটাটা আর একবার ক্রস চেক করা যেতেই পারে, সেটা সমস্যা নয়। এক, দ্বিতীয় কথা হচ্ছে আর একটা কি বললে, যে আমার মতো লোকজন মন্ত্রী হতে পারে না, যারা শওকতদার মতো লোকজন মন্ত্রী হতে পারে। এখন আমাদের ছিল না, ওটা স্টেটমেন্ট ছিল, ওটা বাদ দাও। প্রশ্ন কেউ নিজেও জানে না। আচ্ছা ঠিক আছে, বুঝেছি। তারপরে আনিস খান অনেক কিছু বললো, এবং এনআরসির মুভমেন্টে যে বন্ধুত্ব বিজয় মূলে না, সৈকত যেটা বললো, এনআরসির মুভমেন্টে, অ্যান্টি এনআরসির মুভমেন্টে যদি দেখা যায়, তাহলে এখানে যারা আছে সাংবাদিক, তারা নিশ্চয় মনে রাখবে অ্যান্টি এনআরসির মুভমেন্টে কে কোথায় কতটা ছিল। সিপিআইএম, শুধু সিপিআই বলছি না, সিপিআইএম কনফিউজ ছিল প্রথম 1 বছর এনআরসি নিয়ে। সব বুঝলাম, আনিস খানকে মারলে কেন? শেষ করি আনিস খানে খুনি ধরা পড়েনি কেন? বলেছো, আমি শেষ করে নি, তারপর বলবে আবার নিশ্চয়। রিপাবলিক না তো বলবে। প্রথম কথা হচ্ছে এই এনআরসির মুভমেন্টে সিপিআইএম এবং বামফ্রন্টের কি স্ট্যান্ড হবে এটা ঠিক করতে 1 বছর লেগে গিয়েছিল, কারণ আসাম এবং পশ্চিমবাংলায় তাদের দুরকম স্ট্যান্ড ছিল, সেইটা ঠিক করে উঠতে পারেনি। ততদিনে আমরা রাস্তায় 1 বছর ধরে আন্দোলন করেছি। এক দ্বিতীয় কথা হচ্ছে, শুধু আনিস খানের মারা যাওয়ার কথাটা বলা হলো। আনিস খানের মারা যাওয়াতে আমি অত্যন্ত ব্যথিত ছিলাম, এবং আনিস খান ব্যক্তিগতভাবে এনআরসি মুভমেন্টে আমার সঙ্গে লড়েছে, সেই ছবিও এখনো পাওয়া যাবে। তাকে তৃণমূল কংগ্রেসই মেরে দিয়েছে, এই তথ্য এখন অবধি সামনে এসছে বলে ধরা পড়লো না কেন? এই পাঁচালির গল্প শুনিয়ে লাভ নেই, আসল খুনি কোথায়? তুমি তো এরকম ভাবে একটা পূর্ব পরিকল্পিত বা কষ্টকল্পিত তথ্য দিলে হবে না। আর দ্বিতীয় কথা, এই সিপিআইএম বা এই বামফ্রন্ট যাদের নাম করছে, এই শওকতদাকে নিয়ে এত কথা হচ্ছে, তাদের শেখ শাহজাহানকে নিয়ে কথা হচ্ছে, তারা আগে কোন দল করতো? আমার দলে যত বাতিল এলিমেন্ট সব তৃণমূলের মাথা হয়ে গেছে। তার মানেটা হলো তারা বাতিল তখন হলো যখন হচ্ছে তারা ওখানে ক্ষমতা হারালো, তখন বাকি। শোনো, সংসদীয় গণতন্ত্রে মানুষের কথা শেষ কথা বলে। আমার দলে ছিল এখানে আমাদের কিছু করার নেই, এইটাই পিপলস রিপ্রেজেন্টেশন। যাকে মানুষ ঠিক করবে তাকে ভোট দেবে। তুমি শিক্ষিত হওয়ার কথা বলছো, নিখিলানন্দ সর, আমি একটা উদাহরণ দিয়ে শেষ করছি। নিখিলানন্দ সর বীরভূম, বর্ধমান থেকে না বলছি, বর্ধমান থেকে 4 লোকের ওপর ভোটে জিততো, তার শিক্ষাগত যোগ্যতা কি ছিল? সময় শেষ। আচ্ছা, আমি যেটা বলছি সেটা হচ্ছে, প্রশ্ন করবেন, উত্তর দেবেন। একজন একবার প্রশ্ন করা হয়ে গেলে আর দ্বিতীয়বার প্রশ্ন করার সুযোগ পাবে না। একবারে কটা প্রশ্ন থাকবে, তার পেটের ভেতর যত প্রশ্ন আছে সব পুকুরে দিচ্ছে। দুটোর বেশি কেউ প্রশ্ন করবে না প্লিজ। এবার আমি সেকেন্ড সেগমেন্টে নওশাদ সিদ্দিকীকে বলবো তার মতামত রাখতে, প্রশ্ন রাখতে। আমার জানার বিষয়টা হচ্ছে, এখানে তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলার শাসন কার্য পরিচালনা করছে, আর দেশের শাসন কার্য পরিচালনা করছে আমাদের যারা দল, আমাদের বিজেপি, মানে আমাদের এখানে যিনি উপস্থিত আছেন আমাদের সজলবাবু। তো সজলবাবুকে একসাথে দুটো কোশ্চেন করা যেতে পারে দুজনকে?
সজল বাবুর কাছে আমি জানতে চাই যে উনি একটা খুব ভালো কথা বলেছেন, যেটা আমি একটু ক্লারিফিকেশন হালকা করলাম, যে এই বর্ণ জাত এই সমস্ত উঠে যাওয়া দরকার। কিন্তু 2014 থেকে 2019 সারা ভারতবর্ষে 13,000 আক্রান্ত হয়েছিল দলিতরা। রোহিত ভেমুলাকে সুসাইড করতে বাধ্য করানো হলো, নাজিফকে এখনো খুঁজে পাওয়া গেল না। শুধু তাই নয়, এখানে সার্জিল ইমাম থেকে শুরু করে আর আপনার এখনো পর্যন্ত তারা কনভিক্ট যদি হয় তাদের ফাঁসিতে চড়িয়ে দেওয়া হোক, কিন্তু এখনো পর্যন্ত তাদের জামিন তো দূরের কথা, সামনে 1 বছর তারা কোনো ধরনের আর আপনার আর্গুমেন্ট করতে পারবে না, বেল প্রেয়ার করতে পারবে না। একটা দিক, তাহলে এক্ষেত্রে বৈষম্য হচ্ছে কি হচ্ছে না এটা জানতে চাইবো। সাথে সাথে এটাও জানতে চাইবো 2024 সালে সারা পশ্চিমবাংলা নয় ভারতবর্ষে খ্রিস্টানদের ওপরে 850-এর অধিক অ্যাটাক হয়েছে। আর সংখ্যালঘু মুসলমানদের কথা বলছি না, কাউন্টলেস। এই আক্রমণ বন্ধের জন্য আপনাদের সরকার কেন্দ্রীয়ভাবে কি ব্যবস্থা গ্রহণ করেছে? আচ্ছা, প্রথম কথা আমি বলি, সেটা হচ্ছে যে ও শুরু করেছিল যে বাংলায় আবদ্ধ থাকবে, হ্যাঁ বাঙালির ছেলে বাংলায় থাকবে। না, আপনি তো না না আমি যাইনি কোথাও, আমি বাংলার মধ্যেই ছিলাম ভাই। তো যাই হোক, ও এখন তারপর আলটিমেটলি ভারত ভ্রমণ, ঠিক আছে, আমার তাই নিয়ে কোনো আপত্তি নেই, কিন্তু প্রশ্নগুলো আরেকটু স্পেসিফিক করে দিলে আমার উত্তর দিতে সুবিধা হয়। একটা হচ্ছে খ্রিশ্চানদের ওপর আক্রমণ, না না ঠিক আছে শোনা যাবে আলটিমেটলি। খ্রিশ্চানদের ওপর আক্রমণ ভারতবর্ষে, আমি আবারও বলেছি, প্রথম কথা হচ্ছে আমার কথাটাকে কোথাও যেন ভুল ব্যাখ্যা না হয়। আমি বলেছি দেশ যদি প্রকৃত ধর্মনিরপেক্ষ হয় তাহলে সেই দেশে কোনো সংখ্যালঘু উন্নয়ন দপ্তর থাকার কথা নয়। কেউ কেউ উন্নয়ন কমিশন নিয়েও কথা বলেছে। আর আমি বলেছি যে দেশ যদি প্রকৃত ধর্মনিরপেক্ষ হয় তাহলে সেখানে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব, কাস্ট শব্দটা আসেই ধর্ম থেকে, সেটাও থাকা উচিত নয়, এবং সেটা হিন্দুদের ওপর হয়। তো আমি এই দুটোই বলেছি। আর নিশ্চয়ই ভারতবর্ষের যেখানে যদি কোথাও খ্রিস্টানদের ওপর আক্রমণ হয়, সে বা অন্য কোনো মাইনরিটি বা কারোর ওপরও, সে যাই হোক না কেন, মানে আমরা এখানে মেজরিটি বলে আমাদের ওপর আক্রমণ হলে হ্যাঁ নৌসাদ সেটার প্রতিবাদ করবে না, এটা তো নয়। কোনো মানুষ যেন মানুষের বিরুদ্ধে আক্রমণ না করে, এটাই হওয়া উচিত। আর ও কিছু একটা বলেছে, এখন বলার সময় ও কিছুটা ঘেটেছে যে কেন জামিন হলো না, এ হলো না, তাহলে তো সেটা কোর্টকে বলতে হবে। সেটার উত্তর বরঞ্চ আমার পাশে ফিরদোস আছে, ও ভালো দিতে পারবে। এটা আমার পক্ষে দেওয়া সম্ভব না। কোর্ট কেন জামিন দেবে না, কোর্টও ধর্মের গেরোয় পড়েছে কিনা, সেটা আমার এখন জানা নেই। দেখ, আমি আমার একটা কোশ্চেন আছে শুধু আমাদের তন্ময় বাবুর কাছে। যাক, যখন কোর্টের বিষয়টা সাবজুডিস ম্যাটার, উনি আর কাঁধে নিচ্ছেন না, আমরা ভালো করে জানি এখন বর্তমানে কোর্টকে কিভাবে, আমি বিস্তারিত আর যাচ্ছি না। এন্ড অফ দ্য ডে আমাদেরকে কোর্ট বিচার ব্যবস্থার উপর ভরসা রাখতে হবে। মাইকের সাউন্ড কি কমে গেল নাকি বলো তো? হ্যালো হ্যালো, ঠিক আছে। আচ্ছা, আমি তন্ময় বাবুর কাছে জানতে চাই যে আপনি কোন তথ্যের ভিত্তিতে বলছেন যে 100 জন সরকারি কর্মচারী থাকলে পশ্চিমবাংলায় তার মধ্যে 9.1% মুসলমান সংখ্যালঘু? এটা ক্লিয়ারিফিকেশন দেবেন। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, শুধুমাত্র পুলিশে 100 জন পুলিশ থাকলে বিলো 5% সংখ্যালঘু মুসলমানদের উপস্থিতি পাওয়া যাবে। বাকি ওভারঅল যত সরকারি কর্মচারী আছে পশ্চিমবাংলায়, সেখানে বিলো 1% আছে। আপনার যে ডেটাটা আছে নিশ্চিতভাবে কোথা বিলো 2%, যে আপনি যে 9 বিলো 2%, আপনি ওটা দেবেন। দ্বিতীয়ত আপনি আপনার কথায় একটা চর্চা করলেন আফরাজুলের কথা। হ্যাঁ, আফরাজুলের যে ভাবে হত্যা করা হয়েছে মর্মান্তিক, এবং ওই হত্যাকে কেন্দ্র করে আমাদের পশ্চিমবাংলার শাসক দল সেটাকে অ্যাডভান্টেজ নিয়েছিল। ইভেন কলকাতা থেকে ফিরাদ হাকিম সাহেব পৌঁছে গিয়েছিলেন, তারকে নিয়ে অনেক গল্প শুনিয়েছিলেন। বর্তমান তিনি এখন সরকারি চাকরি করেন। কিন্তু আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, তন্ময় বাবুকে এই জন্যই বলছি, যদি ওই চাকরিটা আপগ্রেডেশন হয়, 6000 টাকা মাইনে সরকারি চাকরি করছে। আজকের ডেটে সরকারি চাকরি 6000 টাকা মাইনের কি আছে, সেটাও একটু ক্লারিফিকেশন আশা করছি আপনি দেবেন। প্রথম যে তথ্য, সেই তথ্যটা হচ্ছে 2011 থেকে 15-র মধ্যে আমি পাচ্ছি 9.01% গ্রুপ এ অ্যান্ড বি, WB PSC অ্যান্ড WBPS। এই তথ্য আমার ইন্টারনেট থেকেই কালেক্ট করা। যাই হোক, তবু
বিধায়ক যখন, তখন তার কাছে আইনসভার কাছে অনেক তথ্য থাকে, আমি চেক করব, নিশ্চয়ই চেক করব। এক, দ্বিতীয় কথা, তথ্যটা 9.01%। নর্মালি আমার তথ্য খুব একটা ভুল হয় না, তবুও রিচেক নিশ্চয় করব। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই যে চাকরি তখন দেওয়া হয়েছিল, চাকরি যখন দেওয়া হয়েছিল সেটা কোন মানে পদে দেওয়া হয়েছিল, তার কি টার্মস অ্যান্ড কন্ডিশনে দেওয়া হয়েছিল সেটা বলতে পারবো না, কিন্তু তাদের পাশে থাকার জন্যে যতটা পরিমাণ সম্ভব, তখন আমিও তৃণমূল কংগ্রেসে ছিলাম না, আমি ওই আন্দোলন সাধারণ নাগরিক হিসাবে করেছিলাম, এটা সব এবং সমস্ত খবরের কাগজে খবরও হয়েছিল। কিন্তু তার পরবর্তীকালে ঠিকই ববিদা গিয়ে শিয়ালদা স্টেশন থেকে তাদেরকে রিসিভ করেন এবং তারপরে রাজ্য সরকার পক্ষ থেকে চাকরি দেওয়া হয়েছে। এই রাজ্য সরকার বিভিন্ন জায়গাতে এই একই রকম ঘটনা অনেক জায়গাতেই যখন হয় তখন তাদেরকে চাকরি দেন। যদ্দূর ধারণা বোধহয় প্রথমে কন্ট্রাকচুয়াল বেস একটা চাকরি দেওয়া হয় এবং তার পরবর্তীকালে তাদেরকে আবার contractually দেয়া। না গ্রুপ বিতে বোধহয় উন্নীত করা হয়। এটাই যদ্দূর আমি নিয়ম হিসাবে জানি। 2018-19 সালের একটা ঘটনা, 2019 সালে যদি কন্ট্রাকচুয়াল বেসিসে দেয় 6,000 টাকা, আজকের ডেটেও বলছি, চাইলে আমি এখন লাইভে আপনাকে ফোন করিয়ে পরিবারের লোককে কথা বলে দিতে পারবো, আমি দায়িত্ব নিয়ে বলছি। আজকেও হ্যাঁ 2017 এখনো পর্যন্ত ওই 6,000 টাকা মাইনে চাকরি চলছে। আর আমি আপনাকে বলছি, ইন্টারনেট থেকে আপনি যে ডেটাটা নিয়েছেন সম্পূর্ণ ইন্টারনেট যারা প্রোভাইড করেছে অসত্য তথ্য। কারণ আমি আপনাকে জানিয়ে রাখি, ঠিক আছে, আমি একটা বলে দিচ্ছি, আমরা আরটিআই করে জানতে চাই মেডিকেল কলেজে কত ডক্টর আছে, নার্স কত আছে, তাদের ধর্মীয় পরিচয়, সামাজিক পরিচয় আরটিআই করে যখন আমাদের পক্ষ থেকে জানতে চাওয়া হয়, সেখান থেকে সেটাকে রিফিউজ করে, রিজেক্ট করে। একমাত্র বিধানসভা তো এই প্রশ্ন আমি করলেও সেই প্রশ্নের যথাযথ উত্তর আসেনি। সুতরাং আপনাকে যে ডেটাটা আছে, সেই ডেটাটা যারা আপলোড করেছে শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করার জন্য করেছে। আমি বলছি না আপনি ভুল ডেটা বলছেন, আপনি যেখান থেকে ডেটাটা সংরক্ষণ করেছে সেটা অসত্য ডেটা। আমি নিশ্চিত না, দুটো আলাদা বক্তব্য। এক হচ্ছে অসত্য, এই টার্মিনোলজিটাতে আমার সমস্যা আছে। অসত্য মানে হচ্ছে আমি জেনে বুঝে ভুল ডেটা দিচ্ছি, সেটা আমি প্রতিবাদ করলাম। আর তথ্যটা প্রথমেই বলেছি আমি রিচেক করব, আমি বলেছি তথ্য আমি রিচেক করব নিশ্চিতভাবে। এবং আমি আমার বলছি তন্ময়দা যে ডেটাটা পরিবেশন করেছে সেটা সোর্সটা জানাবো, তন্ময়দা যেখান থেকে নিয়েছে সেটা অসত্য। তো আমি একটা ক্লিয়ার করে দিই, তন্ময়দার প্রতি বেশ, আমার যথেষ্ট আমরা সম্মান আছে। এবার পরের জনের কাছে যাব। আমরা সৌমাইজ রায় দাদাকে বলবো, আপনার যদি কোনো প্রশ্ন থাকে। রোজ প্রশ্ন করে, ছেড়ে দাও দাদা করো। আচ্ছা হাকিকুল দা, শাকিরুলের প্রশ্নের জবাবে আপনি বলেছিলেন যেদিন আপনারা আমাদের ভোট দেবেন আমরা সেদিন আপনাদের মন্ত্রিত্ব দেব। তার মানে আপনি এটা বলতে চাইছেন যে যারা আমাদেরকে ভোট দেবে আমার সরকার শুধুমাত্র তাদের জন্য, যারা ভোট দেবে না আমার সরকার তাদের জন্য না, এইটা আপনি বলতে চাইছেন? না আমি আপনার উত্তরটা আমি একদম পয়েন্ট টু পয়েন্ট উত্তর পেতে হলে না প্রশ্নটাকে প্রিসাইজ প্রশ্নটা করতে চাই। উনি প্রশ্ন করেছেন, আপনি সেই উত্তর দিয়েছেন, আমি সেই জন্য ওইটা বললাম। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা যদি 2026-এ পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসেন তাহলে তথাকথিত সংখ্যালঘু মুসলমানদের জন্য কি করতে চান, আপনারা কি করবেন সেটা বলুন। আমি আপনাদের প্রথম কথা বলি, না আপনি তো বিধানসভায় ভেঙে দেন না, কি করবেন সেটা পরের প্রশ্ন। আপনি ক্ষমতায় আসলে সংখ্যালঘু মুসলমানদের জন্য পশ্চিমবঙ্গে কি করবেন? ঠিক আমি আবারও বলছি, আমরা বিধানসভায় ক্ষমতায় আসলে, বা আমি বিশ্বাসী আমরা আসতে চলেছি, পশ্চিমবঙ্গে কোথাও হিন্দু মুসলমান হানাহানি থাকবে না। দেখুন, এই যে আমার সংখ্যা কত, আমার চাকরিতে আমরা কত, আপনাদের যদি সাচার কমিটি লাগবে না, যদি আপনাদের শিক্ষিত করা যায়, না থাকবে লড়াই, না থাকবে দাঙ্গা, না থাকবে কোনো কিছু কোনো পক্ষেই। মানুষ যদি শিক্ষিত হয় তখন সে জানে যে আমার সংরক্ষণের প্রয়োজন নেই। মানে শিক্ষিত করবেন তাহলে কটা ইউনিভার্সিটি করবেন, কটা কলেজ করবেন? ওনারা ক্ষমতায় এলে পশ্চিমবাংলা মুসলিমরা থাকবে না, তাহলে আর দরকার কি আছে? আপনি জেলায় জেলায় ইউনিভার্সিটি আশা করেছিলেন, জেলায় জেলায় ইউনিভার্সিটি তো হয় না বাস্তবের সাথে। 25 লক্ষ মানুষ প্রতি একটা করে ইউনিভার্সিটি দেওয়া সেন্ট্রাল গভর্নমেন্টের রুলস। স্যার দেখুন, আমি বিতর্ক করছি না। আজকে আপনাকে স্ট্যাটিস্টিক্স দিই, আমি ছাত্র রাজনীতি করা ছেলে, 9 লক্ষ ছেলে উচ্চ মাধ্যমিক পাস করেছে। 9 লক্ষ ছেলের মধ্যে হিন্দু আছে, মুসলমান আছে, খ্রিস্টান আছে, সবাই আছে। 3 লক্ষ ছেলে শুধু কলেজে ভর্তি হয়েছে। এবার আপনি লক্ষ্যের হিসেব কি করবেন?
এই 6 লক্ষ, আপনারা এক মিনিট শেষ করে দিই। এই 6 লক্ষ ছেলে কোথায় গেল? লেখাপড়া ছেড়ে দিল? নো, তারা কোনো না কোনো প্রাইভেটে চলে গেল, অন্য রাজ্যে চলে গেল। এই যে বারবার পরিযায়ী শ্রমিক আক্রান্ত হচ্ছে, আমারও খারাপ লাগে যদি এটা হয়ে থাকে। কারণ যদি এই কারণে বললাম, কারণ অনেকগুলো তথ্য আমরা দেখেছি যে মমতা ব্যানার্জি দিলে সেই তথ্যগুলো সঠিক নয়। আমার যেটা বলার এই বক্তব্য- তথ্য মমতা ব্যানার্জি এক মিনিট, কোথায় দিচ্ছে? আমি বললাম কই, আপনি শুনুন আগে। আমার বলার বক্তব্য হচ্ছে যে এই রাজ্যের ছেলেদের অন্য রাজ্যে যেতে হচ্ছে কেন? আমি 5,000 বলেছি টাকা যারা মুসলমানদের ভাতা জন্য দেয়, কি আমি করবেন? বলছি এই রাজ্যের দাদা, ছেলে ও আপনাদের মেয়েরা শাসিত যারা আপনার এটা শাসিত প্রসঙ্গ রাজ্যের পাঁচ লোক হাজার এখানে আসছে এক কেন? মিনিট, আমি এখান বলছি, থেকে আপনি 30 লক্ষ গেছে আর ক্ষমতায় বাকি আসলে জায়গা থেকে আপনাকে 1 কোটি 20 আমার- লক্ষ লোক এসছে আমার দুটো পশ্চিমবাংলায়। কান একদিক থেকেই দুজন বলতে থাকলে আমি কি করে শুনবো? সজল বাবু, আমার স্পেসিফিক প্রশ্ন, আপনি ক্ষমতায় আসলে আবার- মুসলমানদের জন্য কি করবেন? কোনো হিন্দু কোনো মুসলমানের জন্য নয়, তাহলে হিন্দুদের জন্য বাংলার করবেন না? 10 কোটি মানুষের জন্য কাজ করা হবে, 10.5 কোটি। হিন্দুদের জন্য করা হবে আবার না। হিন্দু মুসলমান কোনো কিছু নয়। ভ্যাকসিন, আপনি বললেন যে সরকার কি কাজ করবে, আমি একটা ক্যাজুয়াল বলেছিলাম যে আপনারা ভোট দিন মন্ত্রী পাবেন, সেরকম আপনি সেটাকে কোট করেছেন, সেরকম আপনি বললেন যে আপনাদের জন্য কি করবে। আপনি বলুন তো, ভ্যাকসিন যখন এসছিল তাতে লেখা ছিল কম্পিউটারে ব্লক করার সময় যে মোহাম্মদ লিখলে আর কম্পিউটারে নাম নেবে না। দাদা, আমি এক মিনিট, ফিউচার এক মিনিট, বলতে এক মিনিট। চাইছি, আপনি আমি কি আবারও করতে চান? বলছি, আপনি কি করেছেন এটা শুনতে চাই না। না, আরে এটা তো করেইছি। করেছেন এটা আমি বলছি না, আবারও আপনি কি বলছি, করতে চান আগামীতে? হিন্দু মুসলমান বলে কিছু আলাদা করে নয়, সমাজের জন্য সর্বস্তরকে সমানভাবে শিক্ষা দিলে বাকিটা অটোমেটিক এগোবে। শিক্ষা দিলে বাকিটা অটোমেটিক এগোবে। আজকে কোনো সমাজের একটা অংশ পিছিয়ে পড়ে বলে তাকে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব দিয়ে ঠেলতে হয়, কিন্তু সমাজ যদি শিক্ষায় এগিয়ে যায় তাহলে তাকে কেউ আটকাতে পারে না। দাদা, একদম এটা ভালো কথা। আমি মুশকিল support হচ্ছে করছি আপনার এমন এই যেন না কথাটাকে। হয়, এমন যেন না হয় খৈরুল রকেট ওড়ালো, মানে ও রকেট লঞ্চার ওড়ালো, এই কনসেপ্টটা যেন নষ্ট হয়। Yes. যাতে আপনার ও কথাটাকে- একটা রকেট নিয়ে চাঁদে পাড়ি দিল, আপনার যে কোনো কথাটা- জায়গায় গেল, সেই কনসেপ্ট যেন তৈরি হয়। সজলবাবু, আপনার কথাটাকে সাপোর্ট করছি। মানে আপনি বলতে চাইছেন আমরা ক্ষমতায় আসলে সবাইকে শিক্ষিত করব, হিন্দু মুসলমান সবাই শিক্ষিত হবে। নিশ্চয়ই। তাহলে বলুন, আলিয়া বিশ্ববিদ্যালয়ের মতো আর কটা বিশ্ববিদ্যালয় করবেন? যতগুলো লাগবে ততগুলো করা হবে। মুর্শিদাবাদ শুধু বিশ্ববিদ্যালয়- আলিয়া বলে বলছেন কেন? সজলদাকে ধন্যবাদ, এক মিনিট, এত ভালো আলিয়া কথা বলে বলেছেন। বলছেন কেন? আপনি আপনার কমিউনিটির শুধু চাইছেন কেন? আমি তো বাংলাকে আমার পরিবার ভাবতে চাই, সমগ্র পশ্চিমবঙ্গকে আমার ঘর ভাবতে না, চাই। আমরাও এই তার ঘরে মধ্যে এক এক ভাই থাকবে, এক এক রকম তার খাদ্যাভ্যাস হতে পারে, তার ধর্ম বিশ্বাস হতে পারে। এই যে আলাদা আলাদা ভাবে ভাবা, এটাকে আমি বিশ্বাস করি না। একটা তন্ময়বাবুর জন্য জাস্ট শেষ প্রশ্ন না, আর তন্ময়দা তো আপনাদের শেষ এমনি প্রশ্ন কথা- শেষ প্রশ্ন আমাদের সারোয়ার ভাই একটা প্রশ্ন করুন, একটা প্লিজ। তন্ময়বাবুর জন্য একটা প্রশ্ন জাস্ট। আমি জাস্ট বলতে চাই যে উনি যে বলবে কিন্তু উত্তর দেবে না তন্ময়দা, আমি বলবো। সংখ্যা বাড়ানো বললো না যে এতগুলো বিজেপির কথায় তৃণমূল চলবে আর হাকিমুলদা আপনাকে এত চলবে, প্রশ্ন করার আগে বুঝতে হবে যে সজলদা বিজেপি অরিজিনাল নয়, আরএসএস বিজেপি নয় সজলদা। আজকে টিভি 9 আনন্দবাজারে খবর হয়ে গেছে যে সজল ঘোষরা আরএসএস বিজেপি না, এখানে আরএসএস বিজেপির লোক বসাবে, যেমন যোগী আদিত্যনাথ বাটকে তো কাটকে, আমি এই স্লোগান। আচ্ছা, আমরা আলোচনার দিকে আসি, এক মিনিট, উত্তরটা দিয়ে যাই। বাটকে তো কাটকে, এইটা আপনারা যারা সামনে বসে আছেন, আমার মনে হয় তাদের একটা বড় অংশ ইসলামে বিশ্বাস করেন, কিন্তু তারা সহজ পাঠ পড়েছেন। আচ্ছা, আপনারা পড়েননি যে একটা বাবা 5টা ছেলেকে একটা করে লাঠি ধরিয়ে দিল, দিয়ে বলল ভাঙো, 5 ভাই সেটাকে ভাঙলো, আর সেই লাঠিটাকে যখন বান্ডিল বানিয়ে দিল, ইউনিটি ইজ দ্য স্ট্রেংথ, সেটা কেউ যদি বলে বাটকে তো কাটকে, শুধু গেরুয়া পড়েছে বলে তাকে সাম্প্রদায়িক চেহারা দেওয়াটাও আমি ঘৃণা জানাই। আমি বলি মুসলিম প্রেমের যে মুসলিমদের প্রতি যে প্রেম বামপন্থীদের, সেটা আসলেই মেকি। ওদের সেলিম আসলে বিজেপির শেষ করতে দাও। বিজেপির মেকি মুখটাই সজল ঘোষ, এটা বিজেপির মুখ নয়। এক মিনিট, ওদের যা বলছে আজকে এটা বিজেপির মুখ। ওদের সেলিম খাবে গরু, ওদের সেলিম খাবে গরু, আর না সেলিম বিকাশ গরু খাবে, সেটা ধর্ম নিরপেক্ষতা হবে? এটা হতে পারে না, এটা হতে পারে না। শেষ প্রশ্ন আমার ওনাকে একটা, যে না জাস্ট একটা প্রশ্ন তন্ময়বাবুর জন্য। তন্ময়বাবুকে আমার প্রশ্ন হচ্ছে, কোয়ান্টিটি নয় কোয়ালিটি। আমার ভাইজান বলেছে যে
সংখ্যা বাড়বে, কিন্তু সেই সংখ্যাটা ওবিসি সম্পর্কে জানবে না। ওনাকে যখন এমএলএ কে প্রশ্ন করা হবে ওবিসি সম্পর্কে বলুন, ওবিসি সমস্যা কি, তখন বলবে ওবিসি সম্পর্কে আমাকে প্রশ্ন করবেন না, আমি জানি না। এরকম সংখ্যা বাড়বে এক। দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের লাস্ট স্ট্যাটাস কি? কোথায় মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হয়েছে? উপাচার্য কে আছেন? সমস্ত ডিপার্টমেন্ট চালু হয়েছে কি না? মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটাস আমি বলতে পারবো না এখান থেকে বসে, যে ওই বিশ্ববিদ্যালয়ের কি স্ট্যাটাস আছে, শুধু অন্য একটা স্ট্যাটাস দিয়ে দিই, আপনি শুধু তাতে তৃণমূল খুশি স্ট্যাটাস হবেন। নিয়ে বলবে, বাকিটা ছেড়ে দাও। না, আপনি ওটা বললে তাহলে তো বলবো। শুভেন্দু বাবু question, স্ট্যাটাস please, বলি। please. শুভেন্দু বাবু বলেছেন যে মুসলিম, মানে আমরা ক্ষমতায় এলে এই বিধানসভা থেকে মুসলিম যারা বিধায়ক থাকবে তাদেরকে চ্যাংদোলা করে ফেলে দেবো। আর তিনি বিরোধী দলের দলনেতা, আপনাদের দলনেতা, আর আপনি এখানে উল্টো কথা বলেন। তৃণমূলের মুসলিম বিধায়কদের কথা বলেছেন। আমি আপনাদের তো কথা বিয়ে করে তৃণমূলের মুসলিম বিধায়কদের কথা বাদ দেন, মানে রাজ্য আরাম- প্রশাসন না, না, সহমত না, করেনি কেন? তৃণমূলের কথা বলেছে, তৃণমূল আরাম- মুসলিম বিধায়ক না বলেছেন আরাবুল তৃণমূলের ফৌকত মুসলিম মুসলিম বিধায়ক বলেছেন। তৃণমূলের মুসলিম বিধায়ক মুসলিম বিধায়ক বলেছেন, না, সুতরাং তৃণমূলের মুসলিম বিধায়কদের কথা বলেছে, কিন্তু রাজ্য প্রশাসনের সুমোটো করা দরকার ছিল, শুভেন্দু বাবুর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা দরকার ছিল, স্পিকার স্যারের কাছে লিখিত অভিযোগ দেওয়া দরকার ছিল, কোনোটাই করেনি। স্পিকার করেছেন তো, স্পিকার তাকে সাসপেন্ড করেছেন। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে নয় বক্তব্যে স্যার। suspend স্যার, এই করেন। বক্তব্যের না, পরিপ্রেক্ষিতে না, না, আর স্যার, না, স্যার। বক্তব্যটা বাইরে করে রেখেছিল। আমরা দর্শকের কাছ থেকে প্রশ্ন দেব, তার আগে শেষ একটা প্রশ্ন আমাদের সারোয়ার ভাই পড়বে। একটাই প্রশ্ন করবে, একটাই প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে কলকাতাতে আনএডেড রিকগনাইজ মাদ্রাসার শিক্ষকরা তারা ধর্নায় বসে আছেন, তাদের কথা শোনা হচ্ছে না, কোনোভাবে কর্ণপাত করা হচ্ছে না কেন? এবং যারা বিজেপির বিধায়কেরা এত বিষোদ্গার করে যাচ্ছে তারপরেও তাদেরকে কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে না। পক্ষান্তরে যদি কেউ ফেসবুকে একটা কিছু লেখে তাকে নোটিশ দিয়ে দেওয়া হচ্ছে সাইবার ক্রাইম থেকে, বিভিন্নভাবে প্রশাসন থেকে, কিন্তু বিজেপির যে সমস্ত এমএলএরা পুরো রাজ্য জুড়ে বিষ ছড়িয়ে যাচ্ছে তাদের ব্যাপারে তাদেরকে টাচ করা হচ্ছে না কেন সরকারের পক্ষ থেকে? আপনার আমি প্রশ্ন, আপনাকে প্রথম বলি, ওদের আন্দোলনে কিন্তু আমি গেছিলাম। হ্যাঁ, এক মিনিট। এই আপনার প্রশ্নের মধ্যে এই প্রশ্নের মধ্যে যদি উত্তর জেনে যদি প্রশ্ন করে তাহলে বোঝা যায় যে কিরকম প্রশ্ন করছে। আচ্ছা, আপনি তো জানেন করবে না, তাহলে আপনি কেন প্রশ্ন করছেন? আপনি যে প্রশ্নটা করছেন আপনি খুব ভালো করে জানেন, আপনি ওর কাছে উত্তর খুঁজছেন, ও দেবে উত্তর আপনাকে। না, আমি আপনাকে বলছি, আপনার জেনে জেনে আমরা দেখুন, আমি বাংলার মানুষ বুঝতে অসুবিধা হয় নাকি? আপনি রাত্রেবেলায় দাঁড়িয়ে একটা জায়গায় ওদের বিধায়ক বলছে 30% মানুষকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দিব, তার বিরুদ্ধে সেই সময় নির্বাচন কমিশন বলছে যে ওর বিরুদ্ধে এফআইআর করো। নির্বাচন কমিশন বলছে, ডিএম এসপি তখন নির্বাচন কমিশনের আন্ডারে থাকে। বলুন একটা এফআইআর হয়েছে? হয়েছে কি? এখন যখন অন্য বিষয় আসছে তখন বলছে ওকে বহিষ্কার করে দাও। বহিষ্কার করে দেবে, এমএলএ থাকবে। ছেলে খেলা করছেন। আর 2 নম্বর কথা বলছি আপনাকে, প্রতিদিন বিষোদ্গার করছেন বিরোধী দলনেতা। বিরোধী দলনেতা সংবিধান অ্যালাউ করে নাকি? অ্যালাউ করে এই কথা বলার জন্য? কতগুলো ইয়ে করেছেন, কেস করেছেন তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস সরকার। আমি বলছি সরকার, আমি তৃণমূল কংগ্রেসও বলবো না, মমতা বন্দ্যোপাধ্যায়। তো এই যে আরএসএস এর ফিক্সড এজেন্ডা পশ্চিমবঙ্গে, যে আমরা এতক্ষণ ধরে বলছি যে প্রতিযোগিতামূলক ধর্মীয় মৌলবাদ চালানো হচ্ছে, আপনারা সব জানেন, তারপরে এগুলো বলছেন। এই যে বিজেপি এত সুন্দর কথা বলে, ফজল তো কথা বলার জন্য এক্সেলেন্ট, ভালো কথা বলে, ও ভালো ছেলে, খুব ভালো বলে। বলছে আপনারা ভোটে জিতলে, আমরা যদি ভোটে আবার এখানে ক্ষমতায় আসি, আপনাদের সব কিছু করে দেবো। ভোটে আসার আগে মানে প্রতিনিধিত্বমূলকভাবে তো তাদেরকে আগিয়ে আনতে হয়। 172 জনের কমিটি করেছে, তার মধ্যে একজন শুধু মাইনরিটির লোক। গত বিধানসভা নির্বাচনে 2021 সালে এত বড় বিধানসভা নির্বাচনে 294 জন প্রার্থী ছিল ওদের। সংখ্যালঘু একটা ছিল, একটা না দুজন, ওই যে একজন মহিলা ছিলেন, তিনি আগে ছিল, 2 জন। তো ভাবের ঘরে চুরি করা তো এটা তো ঠিক হচ্ছে না। না, তথ্য নিয়ে কথা বলা হোক। আমরা বলছি যে এই রাজ্যে আপনারা সবাই মিলে এই জিনিসটা করা থেকে বিরত থাকুন। দেখুন এতক্ষণ আলোচনা হচ্ছে, তার মধ্যে কিন্তু আমরা আবার সেই চোরাগলিতে ঢুকছি। ধর্মীয় আইডেন্টিটিকে ছাড়বো না, কিছুতেই না।
ধর্মীয় আইডেন্টিটি আমার সবার আগে থাকবে কেন? কি প্রয়োজনে? আমরা বলছি যে আমরা আগে, আপনি বলুন তো, আজকে চাকরি যে ছেলে মেয়েগুলো রাস্তায় বসে আছে, যাদেরকে পিঠের চামড়া তুলে দিচ্ছে পুলিশ, যাদের চামড়া তুলে দিচ্ছে পুলিশ পিটিয়ে পিটিয়ে, যাদের চাকরিগুলো চুরি হয়ে গেল, চুরি করার সময় কি দেখেছিল কোনটা মুসলমান কোনটা হিন্দু? তাদের চুরি করার সময় দেখেছিল আপনি বলুন? এই সৌমদা, বিজেপিতে একজন যে সংখ্যালঘু আছে, ওটাকে বিজেপির সংখ্যালঘু কমিশন আবার বলছে সৌমদা। না না, আমি শুধু দাদা এটা তোমার বলার টাইম না, এটা না না, বলার টাইম নয়। তুমি এমন করছো, তুমি এমন করে বলছো যেমন যে পুরো একদম। আরে ভাই আমার বেরোতে তোমাকে হবে প্রশ্ন দাদা। করিনি আমি, না, না, আমি তুমি আমি ভাষণ প্রশ্নকর্তাকেও দিয়ে প্রশ্ন যাচ্ছ। করেছি। তুমি ভাষণ দিচ্ছ দাদা। না না, আমি প্রশ্নকর্তাকেও আচ্ছা, প্রশ্ন করেছি। আমরা সময় নিয়ে বসে আছি চুপ করে, আর এখানে তরজা হচ্ছে, এটা তো আচ্ছা, ঠিক না। আমরা এবার দর্শক আসনে যাব। দর্শক আসনে দর্শকের যা প্রশ্ন থাকবে, আমাদের স্যার মাইক নিয়ে যাবেন। পরপর প্রথম প্রশ্ন, কে কাকে প্রশ্ন করছেন আর নিজের নামটা বলবেন। আচ্ছা, সামনে এসো না, দেখা যাচ্ছে না ওখানে। আমার প্রশ্ন এখানে যারা আছেন সবাইকেই ডেফিনেটলি, সবাই মিলে উত্তর দেবে হ্যাঁ, নাকি? কিন্তু উত্তর দেবেন শুধু সহেল বাবু। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, যে আমার নাম দেবরাজ ভট্টাচার্য, আমি একটা ছোট ইউটিউব চ্যানেল চালাই, তার নাম চুপেন্ডু। তার নাম চুপেন্ডু, আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ। আমার প্রশ্ন হচ্ছে, আপনার এই কথাটা আমার শুনতে খুব ভালো লাগলো। ইভেন আপনার এই কথাটা শুনে আমার মনে হলো আপনি বোধহয় বামপন্থী নেতা। আপনি বললেন ভোটে জেতার পর আমি মুসলমান হিন্দু না দেখে সবার উন্নয়ন করব, সবার বিকাশ করব, কিন্তু বাস্তবটা আমরা সবাই জানি। আমি আপনাকে মূলত এইটাই আপনি প্রশ্ন যদি করতে চাই। বাস্তব জানতেন, হ্যাঁ, তাহলে আপনার পোর্টালের নাম ওটা হতো না। যাক, ওই বাস্তবটা হ্যাঁ, ওটাই, না, না, বলুন, আমরা সবাই বলুন, কথা বলুন, বলি, বলুন। চুপ করে কাজ করার জন্যই চুপেন্ডুটা নাম। আমরা সবাই নেতাকে দেখি বলতে করতে বলুন, না। এবার question প্রশ্নটা করুন, হচ্ছে হ্যাঁ, এটা, যে এই যে আপনি বলেন হিন্দু মুসলমানের উন্নতি করবেন, আপনার কি মনে হয় হিন্দু মুসলমানের বলিনি, সবার উন্নতি আপনার করবেন? একটু কানে প্রবলেম আছে, ভালো ডাক্তার দেখাবেন একটু। আচ্ছা, সে দেখিয়ে নেবো, ধন্যবাদ। তো আপনি বললেন সবার উন্নতি করবেন, হ্যাঁ, তো এটা যে বললেন সবকা সাথ সবকা সবকা বিকাশ, আচ্ছা, হ্যাঁ। এটা আমাদের লাইন। আচ্ছা, তো প্রশ্নটা হচ্ছে, আপনার কি মনে হয় কথাটা বললে আপনার আদৌ ভোট বাড়বে পশ্চিমবঙ্গে? আমি ভোটের কথা ভাবিই না। আমরা আমাদের উন্নয়নের কথা ভাবলে আমরা ভোটের কথা ভাবি না, আমি বাস্তবিকের কথা ভাবি। আমাদের প্রধানমন্ত্রী যখন বলেন, তখন বলেন না যে আমার দুধেল গাইরা, আমার সংখ্যালঘু ভাইরা, তারা বলে আমার 140 কোটি ভারতবাসী। আর কেউ পরপর আসছে। আমি আমার সম্মানীয় দাদা, উনি আমাদের মঞ্চে গেছিলেন। আচ্ছা সজল, আপনার ফোনটা হয়ে গেলে বলবেন। আমি যে ড্রেসটা পরে এসেছি না, এটা এক্ষুনি বাজার থেকে কিনে এলাম, কারণ আমি রাস্তায় শুয়ে আছি। কত বললো? 26টা দিন শুয়ে আছি সজলদা, ফ্রিজ সিরিয়াস, আমি 26টা দিন শুয়ে আছি। তো আপনি গত 2021 সালে আপনি আমাদের মঞ্চে গেছিলেন, তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। প্রশ্নটা এটাই, আমার দাদা প্রশ্ন করলেন, সৌম্যদা উত্তর দিলেন না। আমি তৃণমূলের কাছে প্রশ্ন করছি না, যারা সম্মানীয় ব্যক্তিরা আছেন, আপনারা আমাদের কাছে কি আশা করেন? বাংলা মানুষের কাছে কি আশা করেন? সম্মান তো? আপনারা প্রতি মুহূর্তে টিভির পর্দায় আসেন, জানেন বাংলা মানুষ আপনাদেরকে রেসপেক্ট করে। আমার প্রশ্ন এটাই, বাংলা মানুষ যদি শিক্ষিত না হতে পারে, আপনাদেরকে সম্মান করবে কারা? 26 দিন শুয়ে আছি, আপনারা তো কেউ তো গেলেন না। আমার নরসদ ভাইজান, যাকে দেখে আমরা নতুন সূর্যোদয় দেখেছি, তিনিও তো প্রশ্ন গেলেন হয়ে না। গেছে, আমি এটা সৌম্যদা, আপনি তো গেলেন না। এটা আমি তন্ময় দায়ের কাছে উত্তরটা চাইবো। তন্ময় দায়ের কাছে উত্তরটা চাইবো। এটা এটা প্রশ্ন নয়, এটা বেসিক্যালি তার ক্ষোভ, এবং ক্ষোভটা আমি উত্তর দিচ্ছি, আমি উত্তর দিচ্ছি, আমি উত্তর দিচ্ছি। কালকে গিয়েছিল আমাদের আপনার মধ্যে যে ক্ষোভটা আছে, ক্ষোভটাকে আমরা রিকগনাইজ করছি, সম্মানিত করছি। এই ঠান্ডা, আমি আমার কথা বলছি, ঠান্ডা আমার বেশি। আমি একটা ব্ল্যাঙ্কেট না, দুটো ব্ল্যাঙ্কেট আমার ঘরের মধ্যে দিয়েছি, ভাবছি এবার একটা অর্ডার করব রুম হিটার। আমার রুমে কিন্তু এসি না, আমি রুম হিটার লাগবে আমার। তো ভাবছি মানে এত ঠান্ডা, তারপর আপনারা আছেন। নিশ্চিতভাবে আপনাদের প্রতিনিধির মধ্যে জাভেদ দা একজন আছেন, জাভেদ বাবুকে একটু আপনি জিজ্ঞাসা করে নেবেন যে নওশাদ সিদ্দিকী কন্টিনিউ এই যে প্রোটেস্টটা চলছে, এটা তিনি মনিটরিং করছেন, অর্থাৎ খোঁজ রাখছেন কি রাখছেন না। এবার আপনারা ভাঙড়ের এখানে আছে, ভাঙড় থেকে আমাকে একটাই দিয়েছে উপহার, সারা রাজ্য আমাকে একা সব জায়গায় ছুটে বেড়াতে হচ্ছে, কিন্তু যথেষ্ট খোঁজ রাখছি। এবং গতকালকেও আমাদের প্রতিনিধি এসেছিল, আমরা আছি, এবং বিধানসভার মধ্যে এই বিষয় নিয়ে সোচ্চার আমরা হচ্ছি। কামাল হোসেন সাহেবকে আপনি জিজ্ঞাসা করতে পারবেন, এবং তাদের আপনাদের আইনি পদক্ষেপের সহায়তা করার জন্য যাকে আমি অনুরোধ করেছি, সে আমার পাশে বসে আছে। আর কেউ?
হ্যালো, আমি তৃণমূলের কংগ্রেসের যে প্রতিনিধি আছে আমি তার কাছে প্রশ্ন করতে চাই যে আইপ্যাক, যে গতকাল যে ইডি রেড করলো আইপ্যাকে যে অফিসে, সেখান থেকে তো বিভিন্ন নথি বাজেয়াপ্ত করা হচ্ছিল, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি যে ফাইলটি নিয়ে এলেন, তার মধ্যে এমন কি ছিল যে খোদ মুখ্যমন্ত্রীকে সেই আইপ্যাকের অফিসে যেতে হলো, যে তার সমস্ত কাজবাজ ফেলে মুখ্যমন্ত্রী কি আইপ্যাকের অফিস থেকে সেই ফাইলটি কালেক্ট করলেন, কিন্তু এমনকি ইডি ও কি করে জানবে? ও কিছু জানে না। আইপ্যাকের মালিককে, মানে আইপ্যাকের অফিস থেকে যে পশ্চিমবঙ্গ সরকারের যে বিভিন্ন ফাইল পর্যন্ত বেরোচ্ছে, আইপ্যাকের তো নির্দিষ্ট কোনো দলের হয়ে আইপ্যাক কাজ করতো, যে অন্ধ্রপ্রদেশে ওয়াইএসআর কংগ্রেস থেকে শুরু করে কেজরিওয়াল তৃণমূল কংগ্রেস। প্রশ্ন চলে এসছে, উত্তরটা দেবেন। এই প্রশ্নের উত্তর পরশু থেকে কন্টিনিউয়াস দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন, আবার আর একবার পরিষ্কার করে দিচ্ছি, 2020 সালের একটি কেসকে কেন্দ্র করে 26-এর নির্বাচনের ঠিক আগে 5 বছর ধরে, আপনাকে আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা জাস্ট তথ্য দিই, সেটা হচ্ছে আপনাদের মনে হয় এখানে যারা আছেন নিশ্চয়ই সকলেই বুদ্ধিসম্পন্ন মানুষ, আপনারা বলুন 2020 সালের একটা ঘটনা ঘটেছে, সেখানে একটা কিছু ধরা পড়েছে, সেখান থেকে তাদের বিরুদ্ধে কিছু তথ্য প্রমাণ পাওয়া গেছে, এরকম ভেবে তারা ইডির অভিযান করবে। 6 বছর হয়ে গেল, মানে 6 বছর ধরে এই আইপ্যাক সেই তথ্যগুলো তার অফিসে এবং বাড়িতে রেখে দেবে, যে ইডি 6 বছর পরে আসবে এবং তাকে হ্যান্ডওভার করে দেওয়া হবে। এই চিত্রনাট্যটা আপনারা বিশ্বাস করলেন। এক, দ্বিতীয় কথা হচ্ছে 6 বছরে তাদের সময় পড়ল না, বিধানসভা নির্বাচনের ঠিক আগেই তাদের সময় পড়ল। এই চিত্রনাট্য শুধু আমাদের রাজ্যে না, প্রত্যেকটা রাজ্যে বিরোধী দলের যে সমস্ত নেতা নেত্রীদের বিরুদ্ধে ইডির অভিযান হয়েছে তার 96%, গত 10 বছরে 96% হচ্ছে বিরোধী দলের নেতা নেত্রীদের বিরুদ্ধে। সেইটা ঠিক নির্বাচনের আগেই হয় এবং ভয় পায়। গত পরশু যে ঘটনা ঘটেছে সেখানে এটা বাংলার মাটি, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সে সাহস দেখিয়েছেন, তিনি গেছেন, গিয়ে বলেছেন এই যে আমাদের নির্বাচন সংক্রান্ত এবং আরো গুরুত্বপূর্ণ এসআইআর সংক্রান্ত যেটা চলছে সেই তথ্য তারা নিয়ে চলে যাচ্ছিল, সেই তথ্য নিয়ে এসেছেন এবং সেটা শুভেন্দুবাবু স্বীকার করেছেন। শুভেন্দুবাবু বলেছেন আপনি নিয়ে চলে এলে কি করে হবে, তথ্য তো বেরিয়ে গেছে, মানে কি ইডি নিশ্চয়ই শুভেন্দুবাবুকে দিয়েছেন, না হলে সেই তথ্য শুভেন্দুবাবু পেলেন কি করে? এটা তো ইডি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ছিল, শুভেন্দুবাবু সেই তথ্য জানলেন কি করে? তার মানে ইডি বিজেপির হয়ে শুভেন্দু অধিকারীকে দিয়েছে। আমার মনে হয় এরপরে আর এই প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন নেই। আমরা দুটো প্রশ্ন নেব, আর 3টে প্রশ্ন দেবো। আমাকে প্রশ্ন করলে একটাই করুন, নয়তো আমায় যেতে হবে। আর দুটো প্রশ্ন দেবো। আচ্ছা, আপনাকে প্রশ্ন করছি সজল স্যার, মহাশয় আপনাকেই প্রশ্ন করছি। দুটো প্রশ্ন নেবো, একটা মহিলা আর একজন পুরুষ। আমার প্রশ্ন অনেকেই ছিল, কিন্তু যেহেতু সময় স্বল্প, তো হ্যাঁ, ওনাকেও প্রশ্ন ছিল, একটু টাচ করে যদি এখানে চলে যাই। উনি বলছিলেন, না জাস্ট দুটো কথা, আমি ডিরেক্ট প্রশ্ন করো। প্রশ্ন হচ্ছে, উনি বললেন উনি সংখ্যালঘু, উনার সরকার সংখ্যালঘুদের চাকরি নিশ্চিত করতে পারছে না, উনি সংখ্যালঘুদের চাকরির সংখ্যা বেড়েছে বলে একটা ডেটা দেখাচ্ছিলেন, যেটা অত্যন্ত প্রহসন মনে হচ্ছিল। তো প্রশ্নটা আপনাকে হচ্ছে যে আপনি এতক্ষণে বললেন যে হিন্দু মুসলিম সবার ভালো করবেন, কি ভালো করছেন বা কি ভালো করার মেসেজ সেটা তো আমার প্রধানমন্ত্রীর থেকে আমরা শুনতে পাচ্ছি। আপনি অনেক সুন্দর কথা বললেন, কিন্তু আপনি আপনার প্রধানমন্ত্রী বা শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে বলছেন, যে প্রধানমন্ত্রী নিজে বলেছেন যে কাপড় দেখে চেনো কারা কি করছে, দাঙ্গা করছে, বা যে প্রধানমন্ত্রী বলছে যে তোমাদের মঙ্গলসূত্র চুরি করে নিয়ে যাবে যদি তোমরা কংগ্রেসকে বা মুসলিমদেরকে ক্ষমতায় নিয়ে আসো, যে প্রধানমন্ত্রী বলছেন যে মুসলিমরা জিয়াদা বাচ্চা হয় এদেরকে কোণঠাসা করতে পারে, এগুলো একটাও আমাদের প্রধানমন্ত্রী বলেননি। আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম। না প্রশ্ন করছি, না এগুলো প্রথম কথা হচ্ছে এতক্ষণ যা বললেন, না আমি এতক্ষণ বলিনি, একটাও প্রধানমন্ত্রী বলেননি। আপনার দলের সমর্থকরা এখন ধর্ষকরা হিন্দু এবং ধর্ষিতা যখন মুসলিম হয় বের হওয়ার পরে তাদেরকে মালা পরিয়ে বরণ করে, বারবার আফরাজুল এসেছিল, আপনাদের আফরাজুলকে যারা মেরেছিল তাদেরকে কিন্তু মালা পরিয়ে বরণ করেছে আপনাদের দলের সমর্থকরা। তো এই যে প্রহসন, আপনারা একদিকে স্বপ্ন দেখাচ্ছেন সবাইকে নিয়ে কাজ করবেন, অন্যদিকে আপনারা তাদেরকে মেটাচ্ছেন, সবাই মিলে কাজ করার মানেটা কি? যে প্রশ্নটা কোথায়? প্রশ্ন এটাই যে আপনারা যে গাল গল্প এতক্ষণ শোনাচ্ছেন, এখানে মনে হচ্ছে যে আরো কত চিকেন প্যাটিস বিক্রেতাকে যে আরো মারতে হবে, উন্নয়নের কোনো কথা নেই, আপনারা উন্নয়নের সাম্প্রদায়িক রাজনীতি করতে আসছেন। আপনার বক্তব্য রাখছেন সেটা বলুন, আমি অন্য এটা প্রশ্ন নেই এর মধ্যে, ঠিক আছে আপনি বলে দিন এর মধ্যে প্রশ্ন এটাই হয়ে গেছে, অনেকক্ষণ দিয়েছে। লাস্ট একটা প্রশ্ন, একটা মহিলাকে কাউকে দাও, একজন প্লিজ অনুরোধ করছি। ওকে দাও।
তুই ওখান থেকে বল না, শুনতে পাবো। আচ্ছা ও তো আমার রোজ প্রশ্ন করে, তাও করবে। হ্যালো সরে যাচ্ছে না কেন? সরে হ্যাঁ, যাচ্ছে? ভরপুর শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা দাদার প্রসঙ্গ ধরে বলছি, আমি সম্প্রতি একটা খবর আর কি তুলে ধরেছি যে বিদ্যাসাগর কলেজের দেওয়ালে পুরো এরকম পোস্টার যে হিন্দু ছাত্রদের শুধুমাত্র হোস্টেল ভাড়া দেওয়া হবে, এবং আমি দমদমে থাকি, সেখানেও এইরকম চারিদিকে কিন্তু ছড়িয়ে গেছে যে মুসলিমদের ভাড়া দেওয়া হবে না। তো এই যে একটা ঘৃণার রাজনীতি ছড়িয়ে পড়ছে, আমার কথা হচ্ছে এই যে বাইনারি রাজনীতি তৈরি হয়, গায়ে কে নেবে? আপনারা তো ভোট নিয়ে চলে যাবেন। আরে বুঝে গেছি বাবা, তুমি ভোট না দিলে ভোট নিয়ে যাবো কোত্থেকে? তুমি অপাত্রে ভোট দেবে, দাঙ্গা তোমার রাজ্যেই হবে। এক, প্রথম তোমাকে বলি, তোমারও একটু জানা নেই। হুমকি নাকি? না না, হুমকি কেন নেবেন? এ তো সহজ হবে। হ্যাঁ, আপনাদের আমি বললাম গ্লাসটা অর্ধেক খালি দেখবেন না অর্ধেক ভর্তি দেখবেন, দ্যাট ইজ আপ টু ইউ। আমি প্রথম বলি সেটা হচ্ছে তোমার জানা নেই, একটু জানতে হবে এগুলো বলতে গেলে। বহু বছর ধরে, আজ থেকে নয়, আজ থেকে 50-60 কংগ্রেসের আমল থেকে হিন্দু হোস্টেল ছিল হিন্দুদের জন্য। শেষ করে নি বোন আমার, বেকার হোস্টেল ছিল ইসলামী যারা বিশ্বাস করেন তাদের জন্য। এই ব্যবস্থা নতুন নয়, এই ব্যবস্থা বহু পুরনো সরকারিভাবে। এক, দুই, কোনো ব্যক্তি আজকে যদি মনে করেন যে কোনো দেয়ালে পোস্টার মারবে, কোনো কলেজের দেয়ালে, যে আমি হিন্দুদের ভাড়া দেব বা আমি মুসলমানদের ভাড়া দেব, সেটা তার ব্যক্তিগত বিষয়, সেটা তার ব্যক্তিগত বিষয়। তার বাড়ি, সে কাকে ভাড়া দেবে। জিনিসটা দেখতে খারাপ, শুনতে খারাপ, কিন্তু এটা তার ব্যক্তিগত বিষয়। এখানে এক মিনিট এখানে হিন্দু মুসলমান, বিজেপি, কংগ্রেস, তৃণমূল এর কোনো জায়গা নেই। বরঞ্চ এর থেকে আমরা বেশি করে আলোচনা করতে পারি যে বিদ্যাসাগরের কলেজের গেটে যেমন লেখা আছে, যাদবপুর ইউনিভার্সিটির ভেতরেও লেখা আছে যে ভারত তেরে টুকরে হোঙ্গে। বাকি কিছু বলে আমি কোনো ঈশ্বরকে অসম্মান করলাম না, সেটা আগে মেটানোর কথা বলা উচিত। আমি শেষ প্রশ্ন, আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন। তাই আপনার বললাম ও দেখার ওপরে সরাসরি প্রশ্নতে যাচ্ছি। সংখ্যালঘু বিষয়ে আলোচনা হচ্ছে, আর সংখ্যালঘু লিডার নওশাদ সিদ্দিকী তিনি সাইডের সিটে বসে আছেন, মধ্যমণি সজল ঘোষ তিনি বিজেপি তথা সংখ্যাগুরু লিডার। এর কারণটা কি একটু আপনি যদি উত্তর দেন। এবং মানে কে উত্তর দেবে? আমি আগে দিয়ে নি। এত ছোট মানসিকতা নিয়ে যদি প্রশ্ন করেন, তাহলে সেই প্রশ্নের মান অত্যন্ত নিম্নগামী হয়। কারণ আমরা যারা এখানে বসে আছি, তারা স্টেজের ওপরে বসে আছি, সামনের সারিতে বসে আছি। আগে খেলে বাগে খায়, পরে গেলে সোনা পায়, এই তত্ত্বটা এখানে খাটে। আচ্ছা, আমি আরেকটু ক্লিয়ার করে দিই আমাদের যে কোশ্চেন করেছে, আমি আমার অবস্থান একটু স্পষ্ট করে দিই। সংখ্যালঘু বা সংখ্যাগুরু লিডার হওয়ার মানসিকতা আমার নাই। আমি আমার অবস্থানটা ক্লিয়ার করি। যারা অত্যাচারের শিকার হচ্ছে, তাদের পাশে থাকবো, যারা অত্যাচার করছে তাদের বিরুদ্ধে কথা বলবো। এই আর মানুষের আমি সেবক হয়ে উঠতে চাই। নওশাদ সিদ্দিকী একটা জায়গাতে বলেছিলেন যে সংখ্যালঘু তারে কিছু করি না। স্যার, আজকে এখানেই অনুষ্ঠান আমরা সমাপ্তি করব। যারা প্রশ্ন করতে পারেননি আমরা ক্ষমা প্রার্থী। আমরা বসেন আচ্ছা, আমাদের অনুষ্ঠানের শেষের দিকে আসবো। সজলদা চলে যাবে, তার জন্য আমরা আমরা প্রত্যেকটা গেস্টের জন্য আমরা একটা সংবর্ধনা দেওয়ার জন্য আমরা নিয়ে এসেছি। তো আমরা একটা ছোট্ট করে একটা সংবর্ধনা দেবো, এবং তারপরে কিন্তু আমাদের আরো 4টে প্রশ্ন নেব। ও আমাকে বলেছে আমি ঠিক বিজেপি নয়, আমি আগামীর বিজেপি, রাজ্য সরকারটা যারা চালাবে সেই বিজেপি। ঠিক আছে? আগে বলতে সঠিক বামপন্থী হওয়ার চেষ্টা করো, তুমি সঠিক বামপন্থী হওয়ার চেষ্টা করো। ঠিক আছে? মাননীয় সজল ঘোষ মহাশয় তার হাতে আমাদের আজকের স্মারক তুলে দিচ্ছে সাকিরুল।
আরো 4টে প্রশ্ন দেবো। সজলদা তাড়াহুড়ো করছিল বলে সজলদাকে ছেড়ে দিলাম। আরো 4টে প্রশ্ন দেবো স্যার, 4 জন, এইদিকে 2 জন, ওদিকে 2 জন, ওখানে দাও, পিছনে পিছনে। হ্যালো, আমি তন্ময় বাবুর কাছে প্রশ্নটা করব যে মুর্শিদাবাদে, আমি মুর্শিদাবাদের ছেলে, যে মুর্শিদাবাদে হসপিটাল এবং রাস্তা ব্যবস্থা যদি দেখেন, তাহলে উন্নয়নের যে পেঁচালি যে শব্দটা আপনারা প্রয়োগ করে থাকেন, বলে থাকেন, সেই শব্দটার 1%ও কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি। আমাদের লালগোলা, মুর্শিদাবাদ লালগোলা, যে আমি এক গ্রাম থেকে, সেই গ্রাম থেকে নিয়ে শুধু লালগোলা বাজার পর্যন্ত যদি আপনি আসেন, যদি 6 মাসের কেউ যদি প্রেগনেন্ট মহিলাও থাকে, তাহলে কিন্তু একদম ডেলিভারি হয়ে যাবে। প্রশ্ন যে আমাদের ওখানে উন্নয়ন কবে হবে, আর আপনাদের উন্নয়নের পাঁচালী শব্দটা কবে ওখানে সার্থক হবে? বেশ, আপনি যখন প্রশ্ন করেছেন, নিশ্চয়ই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হওয়ার আগে না পরে দেখে প্রশ্ন করেছেন জানি না। আপনার জ্ঞাতার্থে এই উন্নয়নের পাঁচালী যেটা বারবার বলছেন, সেটা হচ্ছে গত 15 বছরে আমাদের সরকার কতটা কি করতে পেরেছে সেইটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এক, পশ্চিমবঙ্গের সরকার অন্তত এই সাহসটা দেখাচ্ছে, তারা একটা লিখিত ডকুমেন্ট, সেই ডকুমেন্টগুলো তো লিখিত, সেটা আপনারা ক্রস চেক করতে পারেন। শেষ করিনি, আপনি বলবেন। সেই ডকুমেন্টটা অন্তত দেখাচ্ছে যে 15 বছর আমরা কি কি করেছি, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টেবিলিটি, যে আপনারা আমাদেরকে নির্বাচিত করেছেন, তার অ্যাকাউন্টেবিলিটিটা আমরা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। সেটা আপনার পছন্দ হোক না হোক, বা আপনার এক্সপেকটেশন ফুলফিল নাও করতে পারে। এক, দ্বিতীয় কথা হচ্ছে 2011-তে কটা মেডিকেল কলেজ ছিল এবং আজকের দিনে দাঁড়িয়ে কটা মেডিকেল কলেজ হয়েছে, ইনক্লুডিং মুর্শিদাবাদ মেডিকেল কলেজ। গত পরশুদিন আমার নিজের ঠাকুমা, 100 বছর পার হয়ে গেছে, তিনি ওই হসপিটালে 7 দিন থেকে বেরিয়েছেন। এইটা আমি যখন ছোটবেলায় মুর্শিদাবাদে ছিলাম, আমি 15 বছর মুর্শিদাবাদে গ্রামে কাটিয়েছি, এমন একটা গ্রামে কাটিয়েছি। আপনি লালগোলায় ছিলেন, আমি ভরতপুরের একটা উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন উন্নয়নটা কোথায় হয়েছে। সেখানে সৌমদার রেফারেন্স একটু নেব। সালারের কাছে শালু বলে একটা গ্রাম আছে, ওই শালু গ্রামে আমি 15 বছর একটা স্কুলে পড়াশোনা করে মাধ্যমিক অবধি ওখানে পড়াশোনা করেছিলাম। বাস ধরতে আসতে হতো 6 কিলোমিটার হেঁটে, আল পথ দিয়ে। আলের রাস্তা ছিল না। প্রথম সেখানে মোরামের রাস্তা তৈরি হয় অধীর চৌধুরী যখন সাংসদ ছিলেন, তার পয়সায়। এবং তারপরে শেষ করি তারপরে সেটা আজকের দিনে পিচের রাস্তা হয়েছে এবং সেখানে বাস চলে। এইটা হচ্ছে উন্নয়ন, এইটুকু উন্নয়ন করা গেছে। না, আমি যেহেতু তন্ময় মানে আমার এই শালুর কথা বললো, আমি তালগ্রামের ছেলে, আপনারা অনেকে এখানে জানেন। আমি একটা কথা স্বাভাবিকভাবেই ওই শালু, তালগ্রাম, ভরতপুর, ওই অঞ্চলের উন্নয়ন যা বলছেন, এই আমি তো ওই অঞ্চলের মানুষ, ফলে আমি খুব ভালো করে জানি। আপনি যথার্থ প্রশ্ন করেছেন, আপনি প্রশ্ন করেছিলেন মূলত ওই রাস্তার অবস্থা নিয়ে। না, এবার আমি বলি যে ওই অঞ্চলে এই যা রাস্তা তৈরি হয়েছে, তা কিন্তু ওই বামফ্রন্ট আমলেই। নতুন করে রাস্তা তৈরি কিন্তু 1 কিলোমিটারও হয়নি, ওখানের উপরে প্যাচ হয়েছে, শুধুমাত্র প্যাচ হয়েছে, কিছু হয়নি। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, শালু থেকে ষোলটি, শালু থেকে স্বর্ণহাটি অবধি যে রাস্তাটা, ওই রাস্তাটা বামফ্রন্টে শুরু হয়েছে। আমি একটা কথা বলি, আমরা শেষ করব। আমি খুব ভালো করে জানি, একদম আমি তথ্যের সঙ্গে বলছি না এটা। আমরা এখন আর বক্তাদের প্রশ্ন নেব না, আমরা দর্শকদের প্রশ্ন দেবো, প্লিজ। না, আমি ওর উত্তরই দিচ্ছিলাম, আমি ওর উত্তরই দিচ্ছি। ও একটা কথা বলেছে, পাঁচালী গাইতে হচ্ছে কেন। আমি বলছি তো দেখো, খুব স্পেসিফিক তোমরা কোশ্চেনগুলো করছো, খুব সুন্দর, সরকারের পক্ষেই তো করবে, এটাই তো স্বাভাবিক। আরেক সরকার পক্ষের লোক চলে গেল, তাকে তো করা যাবে না অ্যাবসেন্সে। পাঁচালী কেন গাইতে হচ্ছে, পাঁচালী বলতে হচ্ছে কেন, সেটা তো কারণ যে আমি 15 বছর শাসন করার পরে আমাকে বলতে হচ্ছে আমি এই কাজগুলো করেছি। এবার সেটা র্যাটিফিকেশন কোথায় হয়? র্যাটিফিকেশন হয় বিধানসভায়, বা মানুষ RTI করবে, কোনো তথ্য পাওয়া যায় না সঠিকভাবে, তুমি তথ্য আপলোডই হয় না। হ্যাঁ, অধিবেশনের মধ্যে, শীতকালীন অধিবেশনের মধ্যে হচ্ছে না, আর যদি অধিবেশন হয় তাহলে শুভেন্দুবাবুরা দায়িত্ব নিয়ে ওদেরকে বাঁচানোর চেষ্টা করবে, অন্য প্রসঙ্গ চলে আসবে, হিন্দু মুসলমান। আমি বলছি গত 5 বছরে
গত 5 বছরে পশ্চিমবঙ্গ সরকারের পিডাব্লিউডি বাজেট কমে গেছে 50% কম, কেউ খবর রাখে না। তাতে রাস্তা হচ্ছে, প্লিজ আমার সময় বলো না, আমি এই যে পার্সেন্ট কোশ্চেনটাকে বলতেন তো আমি এই যে বলবো না না আমি তো ওকে, আমি আমার কোশ্চেনটাকে টেনে উত্তর তাহলে দিচ্ছেন, তুমি তাহলে বলো আমি উত্তর পাঁচালিও, বলবো। এখানেও পাঁচালি। এখানে পাঁচালি কোথায়? আপনি তাহলে আমি তো বললাম যে আমি আমরা বলছি যে লিখিত দিচ্ছি। না না, তাহলে এবার বলো, এই যে এত বামফ্রন্ট সরকার খারাপ, বামফ্রন্ট সরকার খারাপ তো খারাপ ছিল বলেই তো মানুষ পরিবর্তন করেছে, কি আশ্চর্য। এ রাজ্যে বামফ্রন্ট সরকার খারাপ, তাই জন্য তো পরিবর্তন করেছেন আপনারা। কত টাকা ঋণ ছিল ভাই? 1,87,000 কোটি টাকা ঋণ 2011 সালে, 1947 সালের পর থেকে। আর আজকে কত ঋণ? 7.5 লক্ষ কোটি টাকা। একটা শিশু জন্মালে সে হিন্দু না মুসলমান সেটা বড় কথা নয়। আমি যে কথাটা প্রথম থেকে বলার চেষ্টা করছি, যে নগরে যদি আগুন লাগায় দেবালয়ও বাঁচবে না, মসজিদও বাঁচবে না। আর আজকে একটা শিশু জন্মালে তোমার ঘরে হিন্দুর ঘরে জন্মাক, মুসলমানের ঘরে জন্মাক, খ্রিস্টানের ঘরে জন্মাক, পৃথিবীর আকাশ বাতাস নেওয়ার আগে তার 72,000 টাকা তার মাথার উপরে ঋণ ধার। ছেলে খেলা হচ্ছে, গল্প হচ্ছে। আরে তন্ময় বাবুর মেডিকেলের কথা কি বলবে তুমি? তোমাকে আমি বলছি, সুপার স্পেশালিটি হসপিটালের নাম করে রাজ্যে রাজ্যে শুধু রং করা হয়েছে, ওপিডি ডিপার্টমেন্ট নেই। আচ্ছা, এবার আমরা লাস্ট একটা প্রশ্ন শুধু নেব। মিথ্যে কথার পাঁচালি শুনতে হবে, কি কথা বলতে? আমরা কথা বেশ বলি, বেশ বলে বেশ, চুপ করে থাকবো। আমরা লাস্ট একটাই প্রশ্ন নেব, একটাই প্রশ্ন, শেষ প্রশ্ন আজকের অনুষ্ঠানের। নমস্কার, আমার বাড়ি মুর্শিদাবাদ, আমার নাম দুলাল শেখ, আমি একজন ভারতীয়। আমার বিশেষ প্রশ্ন হলো, আমাদের জেলা অধিকাংশই মানুষ পরিযায়ী শ্রমিকে কাজ করে। আমার এখানে আসার উদ্দেশ্য হলো আমাদের পরিযায়ী শ্রমিকদের বিষয়ে কিছু প্রশ্ন করব রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে। তো দুঃখের বিষয়, আমাদের কেন্দ্র সরকারের প্রতিনিধি সজলবাবু চলে গেছে। তো সজলবাবুকে আমার প্রশ্ন, এই আপনাদের জিআই চ্যানেলের মাধ্যমে প্রশ্ন, উনি যদি এই ভিডিওটা দেখে বা এটা দেখে তো উনি আগামী সবাইকে জবাব দেবে। আর কেন্দ্র সরকার না, আপনাদের সকলের সামনে আমি একটু বলি, উনি যদি শোনে তো অবশ্যই জবাবটা আমি পাবো। যে আমাদের পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে আমরা কাজে যাই, বিভিন্ন রাজ্যে এমন অবস্থায় হেনস্থা হয় যেখানে কেউ বাঙালি কথা বলার জন্য তাকে মৃত্যুবরণ করতে হয়েছে, জোর করে জয় শ্রীরাম বলা না বললে পারে সেখানেও তাকে। প্রশ্নটা দাও, প্রশ্নটা বলো, প্রশ্নটা কি? এটাই তো প্রশ্ন। তো এই যে আমাদের পরিযায়ী শ্রমিককে মারছে বা হেনস্থা করছে, এটা কতদিন চলবে? আগামী দিন কি এরকম আমরা চলতে থাকতে মানে দেখতে পাবো? এই জিনিসটা কেন্দ্র সরকার, এটা রাজ্য সরকার না, এটা কেন্দ্র সরকার। মানে আমরা বিভিন্ন রাজ্যে কাজ যাই, তা নেই ভাই, নেই। অন্য কোনো প্রশ্ন থাকলে আপনি তো চ্যানেলটা দেখবে, আপনি তো মিডিয়া ছাড়বে তার অবশ্যই। উত্তরটা আমি প্রথমেই যখন বলতে ভাই আপনি যেটা আচ্ছা। বলেছেন একদম ঠিক, তার উত্তরটা আমি যখন বক্তব্য দিয়েছিলাম না, দেখবেন যদি শুনে থাকেন আমি ওইটা দিয়ে শুরু করেছি। রাজ্য সরকার প্রতিনিধিকে আমার প্রশ্ন, হ্যাঁ বলুন। যে আমাদের পরিযায়ী শ্রমিক আমরা ভিন রাজ্যে কাজে যে মারা যাচ্ছি, মারা যাওয়ার পরে আমাদের ফ্যামিলিকে চাকরি দেওয়া হচ্ছে। আচ্ছা, আমাদের গ্রামে বিভিন্ন শিক্ষিত মানুষ বেকারত্ব হয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের চাকরি নেই, কিন্তু আমরা মারা গেলে চাকরি পাচ্ছি। এই জিনিসটা কি চলতে থাকবে? এবং আগামী দিন পরিযায়ী শ্রমিকদের উপর আরেকটু যেন ভালোভাবে সচেতন থাকে এবং আমাদেরকে আগামী দিন হেনস্থা হতে না হয়, এবং এইভাবে আমরা যেন বিভিন্ন বিষয়ে যেন মারা না যায়, এই জিনিসটা আপনারা একটু খেয়াল করুন। ঠিক, আপনার প্রশ্ন খুব ভালো। এক হচ্ছে কেন্দ্র সরকারের যে কথাটা আপনি বললেন, আমি প্রথমেই বলেছিলাম যে বর্তমান ভারতবর্ষের যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতি থেকে শুধুমাত্র রাজনৈতিকভাবে না, সামাজিকভাবেও বেরিয়ে আসতে হবে, এবং তার লড়াইটা সকলের, সংঘবদ্ধভাবে সকলের লড়াই, এটা আমি প্রথমেই বলেছিলাম। এবং এই ইস্যুতে আমার দল যেমন প্রতিবাদ করছে, আমিও প্রতিবাদ করছি, কোনো কঠিন প্রশ্ন নেই, খুব সব। আচ্ছা, আর দ্বিতীয় যেটা বললেন যে পরিযায়ী শ্রমিকদের নিয়ে, আপনার নিশ্চয়ই জানেন যখন পরিযায়ী শ্রমিক হিসাবে আপনারা কাজ করেন, আগে বেশি দিন আগে না, 2019 সালের কোভিডের সময় অবধি এই রাজ্যের যারা যারা পরিযায়ী শ্রমিক, তাদের তথ্যগুলো সরকারের কাছে পুরোটা ছিল না, মেনটেন হতো না। সেই তথ্য, আমি একটা সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম, আমার কাছে 2 লক্ষ তথ্য ছিল। আজকের দিনে দাঁড়িয়ে একটা উন্নয়ন পর্ষদ করা হয়েছে, সেই পর্ষদের পক্ষ থেকে অন্তত তথ্যগুলোকে তুলে ধরা হচ্ছে এবং ডকুমেন্টেশন করা হচ্ছে, যাতে
কারা কারা কোথায় কোথায় আছেন সেইটা অন্তত জানা যায়। এক, এবং যারা মারা যাচ্ছেন তাদের পরিবারকে বোধহয় 2 লাখ টাকা করে, বোধহয় আমি যদি খুব ভুল না করি 2 লাখ টাকা করে দেওয়া হচ্ছে। সেটা তাদের, যেহেতু আর্নিং মেম্বার যিনি তিনি মারা যাচ্ছেন, তাহলে তাকে সাময়িকভাবে একটা সাপোর্ট দেওয়ার জন্য এই টাকাটা দেওয়া হচ্ছে। এটার মানে এই নয় যে ওটা দিলে বাকি সমস্ত বেকারদের চাকরি আর দিতে হবে না। দুটোর সঙ্গে দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। এক মিনিট একটু, এতক্ষণ আমি যখন তারা দিচ্ছিলাম তখন করছিলে, দুটো সেপারেট বিষয়, ভালো করে বুঝতে হবে। কর্মসংস্থান একটা বিষয়, আর একটা হচ্ছে সহানুভূতির সঙ্গে যার বাড়িতে কেউ একজন কর্মরত ছিলেন, তিনি দেশে থাকুন বিদেশে থাকুন ভিন রাজ্যে থাকুন, তিনি মারা গেলে তাকে সাময়িকভাবে একটা রিলিফ দেওয়া, এই দুটো এক জিনিস নয়। আমরা সবসময়তেই, এই সরকার বলে নয়, বিভিন্ন সময় বিভিন্ন সরকার, বিভিন্ন সামাজিক সংগঠন, তারা এরকম ঘটনা বা দুর্ঘটনা ঘটলে পাশে দাঁড়ানোর জন্য একটা সাহায্য করে। সেটা আগে ছিল না, এখন হয়েছে। এইটা পার্থক্য, যে হয়েছে তার মানে এটা নয় যে বাকি সবার চাকরি আমরা দিতে পারছি না, সেটা হচ্ছে সত্যি নয়। সেটাও সত্যি, নিশ্চিতভাবে 100% মানুষের চাকরি তো দিতে পারছি না। কিন্তু আর একটা তথ্যও দিই, বারবার যেটা মিসলিড করছিল সজলদা থাকার সময়তেও, পরিযায়ী শ্রমিক নিয়ে খুব তর্ক বিতর্ক চলে। তথ্যটা প্রত্যেকের জানা উচিত। পরিযায়ী শ্রমিক, আমাদের রাজ্য থেকে ভিন রাজ্যে যাওয়া শ্রমিকের সংখ্যা 30 লক্ষের কম, 29,62,000 যেটা লেখা আছে, মানে আমরা যে নথি পাই। বাইরের রাজ্য থেকে আমাদের রাজ্যে আসা শ্রমিকের সংখ্যা প্রায় 1,20,00,000। সুতরাং এরকমটা নয় যে রাজ্যের, আমাদের রাজ্যে সব খারাপ আছে, আমরা চাই রাজ্যের বেশ। আর তার মানে এই নয় যে আমরা চাই যে ওই 30 লক্ষ বাইরে যাক, নিশ্চয় তারাও আসবেন। আবার ভারতবর্ষ একটা যুক্তরাষ্ট্রীয় না, আমার সিম্পল কোশ্চেন, এতক্ষণ ধরে শাসক দলের প্রতিনিধি বলছে এই রাজারহাট নিউ টাউন এত ফাঁকা জায়গায় এত অফিস, এই রাজ্যের মানুষকে পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরের রাজ্যে যেতে হবে কেন, গিয়ে মার খেতে হবে কেন? তার কারণ এই রাজ্যে, এই পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য যেখানে সমস্ত কিছু আছে, জল রয়েছে, খনিজ সম্পদ রয়েছে, রাজারহাটের মতো এরকম একটা আইটি সিটি রয়েছে, এত কিছু রয়েছে। তারপরে আসানসোলের মতো বেল্ট রয়েছে, ওই বীরভূমের মতো বেল্ট রয়েছে। বীরভূম শুধুমাত্র অনুব্রত মণ্ডল নয়, আসানসোল মানে শুধুমাত্র কয়লা চুরি নয়। ফলে সেখানে এই রাজ্যের মানুষকে এই রাজ্যেই চাকরি দেওয়া যায়, সেখানে চাকরি না দিয়ে পরিযায়ী শ্রমিক হতে হচ্ছে এই রাজ্যের মানুষকে। এটাই দুর্ভাগ্য। না, একটা তথ্য দিয়ে দিই, আমরা বিতর্ক শেষ করব। রাজারহাটের একটা তথ্য, এলটিআই মাইন্ডট্রি, এখানে ইনভেস্টমেন্ট হয়েছে, লাস্ট পোস্ট একটা নেবে, একটা সেখানে 7,000 লোক এই বছর চাকরি পাবে। এইখানে হচ্ছে এলটিআই মাইন্ডট্রি। বেশ, আমাদের শেষ প্রশ্ন। ব্যাস, আমরা আর বিতর্কে যাব না। আমরা লাস্ট প্রশ্ন, নওশাদ সিদ্দিকীকে লাস্ট প্রশ্ন করবেন। ব্যাস, লাস্ট। আমার নাম আব্দুর রহমান কাজী, আমি ভাঙড়ির ছেলে। তো আমার নওশাদ সিদ্দিকীর কাছে প্রশ্ন, বিভিন্ন উন্নয়ন সহ 80 লক্ষ লোক, 80 লোকের মধ্যে কত পরিযায়ী শ্রমিক? 80 লক্ষের মধ্যে আমি বলছি আপনাকে, 80 লক্ষের মধ্যে বিতর্ক শেষ। প্রশ্ন করো, নেক্সট প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, আমি রাজ্য সরকার, এক মিনিট, অন ক্যামেরা আমি বলছি, দায়িত্ব নিয়ে বলছি, রাজ্য সরকারের প্রতিনিধি হিসাবে বলছি, অন ক্যামেরা। উনি বলেছেন মুর্শিদাবাদেই শুধু 20 লক্ষ পরিযায়ী শ্রমিক। উনাকে এই তথ্য আমি 7 দিনের মধ্যে আমাকে দিতে বলছি। যদি দিতে পারেন আমি ওই 20 লক্ষ লোকের কাজের ব্যবস্থা করব, না করতে পারলে রাজনীতি ছেড়ে দেবো। চ্যালেঞ্জ নিলেন, 20 লক্ষ লোকের চ্যালেঞ্জ নিলেন, মিথ্যা কথা বলবেন না। সব সময় উস্কানি দিয়ে রাজনীতি করা ঠিক না। আপনি যে বলছেন গোটা রাজ্যে, আপনি বলছেন গোটা রাজ্যে 30 লক্ষ পরিযায়ী শ্রমিক, এক মিনিট আপনি বলতে দিন আমাকে। আপনি বলছেন গোটা রাজ্যে 30 লক্ষ পরিযায়ী শ্রমিক। প্লিজ বিতর্ক শেষ করুন, এখানে বিতর্ক শেষ করুন। আমরা পার্সোনাল কাউকে আক্রমণ করতে আসিনি, আমরা শেষ প্রশ্ন আসবো। প্লিজ হাকিমুল ভাই, প্লিজ আমরা শেষ প্রশ্ন নেব, একদম লাস্ট প্রশ্ন, আমাদের একজনকে প্রশ্ন করবে, ব্যাস শেষ। কোশ্চেন করুন ভাই। আমার নাম আব্দুর রহমান কাজী, আমি ভাঙড়িরই ছেলে। আমার এমএলএ সাহেবের সঙ্গে প্রশ্ন কাছে যে আপনি বিভিন্ন
উন্নয়ন নিয়ে আপনি বিভিন্ন রকম সোচ্চার হন, প্রতিবাদ করেন, বিভিন্ন সংখ্যালঘুদের হয়েও প্রতিবাদ করেন। ভাঙড়ে বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার মধ্যে হসপিটাল থেকে শুরু করে বিভিন্ন রাস্তাঘাট, সেগুলো এখনো পর্যন্ত ব্রিজের সমস্যা, রাস্তাঘাটের সমস্যা এবং হসপিটাল তো সমস্যা আছেই। তা নিয়ে কতটা আপনি কাজ করেছেন, উন্নয়ন করেছেন? দারুণ প্রশ্ন করেছেন। ভাঙড়ে একটা সরকারের পক্ষ থেকে একটা ইট যে গাঁথা হচ্ছে, এটাও জানবে নওশাদ সিদ্দিকীর অবদান। পশ্চিমবাংলা বিধানসভায় আমরা চাই লাইভ টিভির ব্যবস্থা করা হোক। আপনার বিধায়ক বিধানসভার মধ্যে গিয়ে আপনার হিমঘরের দাবি, আপনার জিরেনগাছার ডক্টর নিয়মিত আসছে না তার দাবি, আপনাদের খাল মানে 1 নম্বর 2 নম্বর ব্লকের মানুষের যে কানেক্টিভিটির জন্য যে দুর্বল ব্রিজগুলো আছে সেগুলোকে ভেঙে চুরে নতুন করে কংক্রিটের ব্রিজ নির্মাণ থেকে শুরু করে বা বাসঘাটের বাস রুটের নতুন হওয়া থেকে শুরু করে কোন কোন বিষয় দাবি করছি, যদি লাইভ টিভি চলতো সেটা দেখতে পেতেন, তারপরে উত্তর দেব। এখানে একটা বিতর্কে জড়িয়েছে একদিকে আমাদের তন্ময়বাবু, একদিকে হাকিকুল সাহেব। তন্ময়বাবু যে তথ্যটা দিয়েছে সেটা হচ্ছে রেজিস্টার্ড মাইগ্রেন্ট লেবারের সংখ্যা বলেছে। এবার রেজিস্টার্ড মাইগ্রেন্ট লেবার হচ্ছে 30 লক্ষ, আমিও অস্বীকার করছি, কিন্তু তন্ময়বাবুকে একটু পেছনে যেতে বলছি। 2021-22 সাল বিধানসভায় দাঁড়িয়ে আমি লেবার মিনিস্টারকে প্রশ্ন করেছিলাম, এই মুহূর্তে আমার রাজ্যে পরিযায়ী শ্রমিকের সংখ্যা কত ভিন্ন রাজ্যে কাজ করেছে? মাথা চুলকে বলেছিল আমি পরে বলে দেবো। তারপরে জ্ঞান ফিরেছে না, এটা ভুল হচ্ছে। আমি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে এই যে উন্নয়ন, এই মাইগ্রেন্ট লেবারদের জন্য পরিষদের কথা বললাম, এটা ভাঙড়ের বিধায়কের প্রস্তাবে হয়েছে, এটাও আমাদের প্রস্তাব দেওয়া। তো এখন 30 লক্ষ রেজিস্টার্ড, রেজিস্টার নাই যেগুলো, সেইগুলো আমি বলছি দায়িত্ব নিয়ে, যদি বলেন তাহলে কাল থেকে সার্ভে আমরা শুরু করব। 2 দাদা ভাই মিলে 1 কোটি কম করে পশ্চিমবাংলাতে থেকে ভিন্ন রাজ্যে কাজ করছে 1 কোটি মানুষ, এটা 2 দাদা ভাই মিলে আমি সই করবো। মানে রেজিস্টার না, এ হচ্ছে এই বিতর্ক। এই বিতর্কটা আমাদের বাড়ানোর দরকার নেই। আমাদের দরকার কি জানেন? আমাদের দরকার পশ্চিমবাংলায় শিল্প তৈরি হোক। আমরা বিতর্ক করব না। পশ্চিমবাংলা সরকার মমতা ব্যানার্জির হাত ধরে শিল্প আসুক, আমি আর সৌম্যবাবু গিয়ে সেই জয়ধ্বনি ধরবো, জয়ধ্বনি দেবো যে আমাদের পশ্চিমবাংলা হোক। আজকে মুর্শিদাবাদের মানে কান্নামুখো হয়ে বলছিলেন উনি, ওনার বুকে ব্যথা। আমি মুর্শিদাবাদের নিয়ে প্রস্তাব স্পেসিফিক দিয়েছিলাম। আমি বিধানসভা এগ্রিকালচার কমিটি স্ট্যান্ডিং কমিটির মেম্বার, আমি একজন। বলেছিলাম মুর্শিদাবাদ বিখ্যাত লিচু আমের জন্য, মালদা মুর্শিদাবাদ, ওখানে আমরা কি খাচ্ছি? জ্যাম জেলি খাচ্ছি বিদেশি কোম্পানির, হ্যাঁ, প্রাণ কোম্পানি বাংলাদেশের, এখানে আমরা খাচ্ছি। বিশ্ব বাংলা ব্র্যান্ডে হোক, আমি প্রস্তাব রেখেছিলাম পশ্চিমবাংলা বিধানসভাতে। বিশ্ব বাংলা ব্র্যান্ডে হোক, 51% সরকারের থাকুক, 49% পাবলিককে ছেড়ে দিই। একটা ভোটার কার্ড অনুযায়ী একটা শেয়ার হবে, 5,000 থেকে 5 লাখ পর্যন্ত শেয়ারের ক্যাপাসিটি হবে। কারণ যদি একটা ভোটারে একজন, এই জন্যই বলছি, নাহলে আদানি আম্বানি এসে সব তুলে নিয়ে চলে যাবে। আপনার পাড়ার, আপনার এলাকার যে ওই ইন্ডাস্ট্রির নাইট গার্ড হবে, সেও 5,000 টাকা দিয়ে একটা শেয়ার কিনতে পারবে, স্যার নিজের কোম্পানি মনে করতেছে। এটা আমি দাবি করেছিলাম, কিন্তু দুর্ভাগ্য এই দাবি করাটাই হচ্ছে আমার অপরাধ। ওই জন্য আমার নামে 20খানা অলরেডি মামলা হয়ে গেছে, আমাকে 43 দিন জেল খাটিয়েছে। জানি আমি আগামী দিনে কি হবে। তবে আমি আশা করব তন্ময় বাবুদের হাতে যদি এই শাসক যেটা চলছে তারও যদি চালিকা শক্তি স্টারিং যদি আসে, এটাও ভরসা করতে পারি, সামনে বসিয়ে বলছি, তা ভালো দিক হবে। আর অন্যথায় বোমবাদা কারিগর জকছুড়া নেতাদেরকে দিয়ে রাজ্য চালালে রাজ্য এগিয়ে যাবে না, পিছিয়ে যাবে। একটা ফুড ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে ঠিক এই আমের উপরেই, সেটা হচ্ছে মালদাতে একটা তৈরি হয়েছে কিছুদিন আগে, আইটিসি রেতে শুরু হয়নি। আমি হওয়ার পক্ষে আমি একটা জাস্ট তথ্য দিয়ে শেষ করছি, একটা তথ্য দিয়ে শেষ করছি। আমি পশ্চিমবাংলার বিধানসভায় একটা প্রশ্ন করেছিলাম জলপাইগুড়িতে 70 একর জায়গার উপরে ডিমের ফ্যাক্টরি তৈরি হওয়ার কথা ছিল। মানে আমাদের পশ্চিমবাংলার মন্ত্রীরা একটুও পড়াশোনা না করে ওই জায়গায় বসে আছে, সবার কথা বলছি না, তবে ম্যাক্সিমাম। ওটা অলরেডি বন্ধ হয়ে আছে। আমি একটু বদমাইশি করে ঘুরিয়ে করেছিলাম, এখন পার ডে কত প্রোডাকশন হচ্ছে, মাথা চুলকে বলছে, ঠিক সংখ্যাটা বলতে পারবো না, তবে হচ্ছে। কিন্তু অলরেডি কারখানাই হয়নি জায়গার সংকুলনের অভাবে, বুঝতে পারছেন? কিন্তু সে জায়গায় আমার তন্ময়দাকে যদি আমি দেখতে পেতাম, নিশ্চিতভাবে তন্ময়দার ডেটা দিই বলতো। তবে যেটা যেখান থেকে নেবেন সেখানে একটু ভেরিফাই করে নেওয়া দরকার। থ্যাংক ইউ। 1 মিনিট, আমরা অসংখ্য ধন্যবাদ সকলকে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আমাদের সকল গেস্ট একটুখানি বসেন, 1 মিনিট। আমরা যারা গেস্ট এসছে, আমরা গেস্টের হাত ধরে আমাদের কিছু ডিজিটাল মিডিয়া যারা সাংবাদিকতা করছে বা ডিজিটাল প্ল্যাটফর্মকে ইউজ করে সমাজের বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরছেন এবং প্রতিবাদমূলক কন্টেন্ট ক্রিয়েট করছেন, আমরা এইরকম ধরনের কিছু সাংবাদিকদেরকে সংবর্ধনা দেব। তার আগে আমাদের যারা গেস্ট আছে, আমরা গেস্টদের জন্য আমাদের পক্ষ থেকে সংবর্ধনা দেব। তো আমরা আমাদের সঞ্চালককে বলবো নামগুলো বলতে।
হ্যালো, জিআই কনক্লেভ 2026 আমরা কনক্লেভের প্রায় শেষ মুহূর্তে শুরু করব ডান দিক থেকে, বাম নেতা সৈকত গিরি দিয়ে। অনুরোধ করব শাকিরুল ইসলামকে মেমেন্টো তুলে দেওয়ার জন্য জিআইয়ের পক্ষ থেকে। হাততালি দেবেন দর্শকদের কাছে অনুরোধ করছি। মাননীয় সৈকত গিরি, ধন্যবাদ। এরপর আইনজীবী ফিরদাউস শামীম মহাশয়। এবারে আমরা মেমেন্টো দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করব তৃণমূলের তন্ময় ঘোষ মহাশয়কে সাকিরুল ইসলাম মেমেন্টো জিআই পক্ষ থেকে। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আজ আমরা পেয়েছিলাম শ্রী সৌম্য আইচ রায় মহাশয়কে, তাকে আমরা স্মারক তুলে দিচ্ছি জিআইয়ের পক্ষ থেকে। এবারে নওশাদ সিদ্দিকী মহাশয়কে মেমেন্টো তুলে দিচ্ছেন সাকিরুল ইসলাম, বিধায়ক নওশাদ সিদ্দিকী। হাততালি হবে একটা। ধন্যবাদ। আছেন এসডিপিআই এর পক্ষ থেকে জনাব হাকিকুল ইসলাম মহাশয়, তাকে আমরা স্মারক তুলে দিচ্ছি। স্মারক তুলে দিচ্ছেন জিআইয়ের ডিরেক্টর সাকিরুল ইসলাম। আছেন ডাব্লিউপিআই এর পক্ষ থেকে জনাব সরওয়ার হোসেন মহাশয়, জিআইয়ের ডিরেক্টর সাকিরুল স্মারক তুলে দিচ্ছে জনাব সরওয়ার হোসেন মহাশয়। ধন্যবাদ। আমরা শেষ মুহূর্তে আমরা জিআইয়ের পক্ষ থেকে যে সমস্ত ডিজিটাল মিডিয়ার সাংবাদিকরা বিশেষ অবদান রাখছে তাদেরকে আমরা আমাদের জিআই কনক্লেভের পক্ষ থেকে বিশেষ সম্মাননা দিচ্ছি। কারণ এই ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করতে গেলে অনেক কষ্ট করতে হয়, অনেক আমাদের কালঘাম ছোটাতে হয়। দাদা একটু বসবেন প্লিজ, এক মিনিট। আমরা দেখেছি মেইনস্ট্রিম মিডিয়ার কাছে বড় বড় কর্পোরেট সাপোর্ট আছে, এমনকি রাজনৈতিক ব্যাকআপ আছে। আমরা যারা ডিজিটাল প্ল্যাটফর্মে ইউজ করি আমাদের কাছে না কর্পোরেট সাপোর্ট আছে, না আমাদের রাজনৈতিক ব্যাকআপ আছে। আমাদের প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আমাদেরকে নিজেদের টাকা খরচা করে নিজেরাই আমরা গিয়ে খবর সংগ্রহ করি, এবং আমরা শুধুমাত্র ইউটিউব ফেসবুক থেকে কত টাকা আসবে সেই আশায় বসে থাকি। কোনো মাসে যদি আমাদের টাকা না আসে তাও আমাদের কিন্তু চালাতে হয়, চলতে হয়। ফলে আমরা খুব কষ্ট করে এই কাজটা চালাই, এই কাজগুলো করি, এবং আমি সেই বেদনাটা আমি নিজে উপলব্ধি করেছি। তাই আমাদের ডিজিটাল মিডিয়ার যে সমস্ত সাংবাদিক বন্ধু বা কন্টেন্ট ক্রিয়েটাররা ডিজিটাল প্ল্যাটফর্মে বিশেষ অবদান রেখেছে আমরা তাদেরকে সংবর্ধনা দেব। প্রথমেই আমি ইনসাফ বাংলার আকরামুল বাগানিকে ডাকবো, সবাই একটু হাততালি দেবেন। সে দীর্ঘদিন ধরে চেষ্টা করে সমাজের বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করছে। আমরা তার হাতে, আমরা তন্ময় ঘোষ তৃণমূলের প্রতিনিধি, তার হাতে সংবর্ধনা তুলে দেবে। একরামুল বাগানি, ইনসাফ বাংলার। এরপরে এই ইউটিউব এবং যারা ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম করছেন তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে কুর্নিশ। কারণ বর্তমানে মিডিয়ার একটা বড় অংশ যেভাবে তাদের শিরদাঁড়া বিক্রি করে হলুদ সাংবাদিকতা চালু করেছেন তার বিরুদ্ধে দাঁড়িয়ে মাটির খবর বা সত্যিকারের খবর যারা প্রতিনিয়ত কষ্ট করে অনেক চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েও আপনারা করছেন তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে সত্যিই আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। কর্পোরেটের কথাও বলছিল, তো কর্পোরেট ঢুকলেই গণ্ডগোল আছে। আমি টাকা দিলে তখন বলবো আমার এই খবরটা এইভাবে করে দিও। এই লড়াই চলুক, আমরা নিশ্চয় পাশে থাকার চেষ্টা করব এবং প্রত্যেকে খুব ভালো কাজ করছে। সকলকে ধন্যবাদ।
আমরা এবারে ডাকবো আমাদের মধ্যে একজন সংখ্যালঘু সমাজের মহিলা মুখ রয়েছে, যে আমার কাছেই প্রাথমিকভাবে কাজটা শিখেছিল, কিন্তু আমার খুব ভালো লাগে তার আইডেন্টিটি এখনো নষ্ট করেনি। অনেকে মনে করে হিজাব অনেক বাধা, কিন্তু সেই হিজাব পরেই সাংবাদিকতা করে দেখিয়ে দিয়েছে হিজাব কোনো বাধা নয়। আমরা জনগণ কন্টেন্ট ক্রিয়েটর বা নিউজ চ্যানেলের, ডিজিটাল নিউজ চ্যানেলের তানজিলা খাতুনকে সংবর্ধনা দেব। তানজিলাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, তার জন্য একটু জোরদার করজোরে হাততালি। এটা তুলে দেবেন আমাদের কংগ্রেসের প্রতিনিধি সৌমারিস রায়। এরপরে আমরা রাখবো হ্যালো, খুব ভালো লাগছে ভেবে সারা পৃথিবীতে এত বড় ডিসকোর্স, এই যে মেয়েদের এগিয়ে আসতে হবে, ভাগিদারি, এটার জন্য কিন্তু লড়াই করতে হবে। যারা যেখানে যেভাবে মেয়েরা যখন এগিয়ে আসছে না, তাদেরকে সাপোর্ট করুন, তাদেরকে সাপোর্ট করুন। খুব ভালো, আমি খুশি হলাম যে এই পুরস্কারটা কমসে কম আমি ওকে দিতে পারলাম। আমার খুব ভালো লাগছে, পিছিয়ে পড়া জায়গা থেকে এসে এত বড় জায়গায় আসছে, এটা দেখে নিজেদেরকে গর্ব অনুভব করছে। সত্যি কিন্তু আমি বলছি, এই ডিসকোর্সের বাড়ি গিয়ে বলছে এগোচ্ছে, আমরা এগোবো, এই আশা নিয়ে এগোতে হবে। লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে আমরা ওদেরকে এগিয়ে নিয়ে যাব। এবারে আমরা রাখবো আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর চুপ অ্যান্ড ডু, বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর, হাসির ছলে কিন্তু মজার ছলে কিন্তু দারুণ দারুণ তথ্য পরিবেশন করেন এবং প্রতিবাদমূলক কন্টেন্ট করেন, দেবরাজ চক্রবর্তী। তাকে সংবর্ধনা দেবরাজ ভট্টাচার্য, তাকে তুলে দেবেন আমাদের ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। এরপরে আমরা দেখে নেব ডিজিটাল মিডিয়া মেইনস্ট্রিম মিডিয়ার সঙ্গে পাল্লা দিতে পারি। আজকে যেমন আমরা জিআই কনক্লেভ করে দেখিয়ে দিয়েছি যে আমরা পারি, তেমন আরও ডিজিটাল মিডিয়া অনেকগুলো মেইনস্ট্রিম মিডিয়াকে পাঙ্গা দিচ্ছে। তার মধ্যে অন্যতম হাউ চ্যানেলের এখানে আমরা পঞ্চনন্দাকে ডেকেছিলাম, কিন্তু পঞ্চনন্দা আসেনি, তার প্রতিনিধি পাঠিয়েছে সঙ্গীতা। আমরা তাকে সংবর্ধনা তুলে দেব। তাকে সংবর্ধনা তুলে দেবে আমাদের আইনজীবী ফিরদাউস শামীম দাদা। আর হাততালি, মেয়েরাই কিন্তু এগিয়ে। এখানে মানে আমি ধন্যবাদ জানাই এই কারণেই, কারণ এরকম একটা পদক্ষেপ ওরা গ্রহণ করেছে। কারণ আমি মনে করি বিশ্বজনীন সাধারণ ট্রেন্ড কি জানেন তো, যে সোশ্যাল মিডিয়ায় ফেক খবর ছড়ে আর মেনস্ট্রিম মিডিয়া সেটাকে ঠিক করে দেয়। কিন্তু ভারতবর্ষে কি বলুন তো, তার উল্টোটা। ভারতবর্ষে মেনস্ট্রিম মিডিয়া ফেক নিউজ ছড়ায়, তারা মানুষে দাঙ্গা বাঁধায়। আর এই ইউটিউবার যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, তারা সঠিক খবরটা তুলে নিয়ে আসেন, এবং সেই সঠিক খবর যারা তুলে নিয়ে আসেন, এই সঙ্গীতাদের মতো মেয়েরা, ওই বিয়ের মতো মেয়েরা, এরা প্রত্যেকে, আমি এদের প্রত্যেককে চিনি ব্যক্তিগতভাবে। এই বাগানি আছে, বাগানি কোথায় গেল, যে এদের প্রত্যেকে যারা এখানে কাজ করছেন, ওই সঙ্গীতা দাঁড়িয়ে আছে, প্রত্যেকে। সমদা যার হাতে পুরস্কার দিলেন, ও কিন্তু শুধু সাংবাদিকতা করবে বলেই, কিনা জানি না, সাংবাদিকতা করবে বলেই ওর বাবার সঙ্গে, ওর মা থাকে গ্রামে, ওর বাবার সঙ্গে ওর আর এক দিদি আছে, একসঙ্গে থেকে তারা শুধু সাংবাদিকতা করবে বলে এই আদর্শ নিয়ে তারা কিন্তু এখানে থাকে। ফলে এখানে যারা কাজ করছেন, এই আর বিশেষ করে এই সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করেন, তাদের অনেক প্রতিবন্ধকতা, শুধুমাত্র অর্থ নয়, শুধুমাত্র অর্থের মানে সংকীর্ণতা বা স্বল্প অর্থ নয়, তাদের যে প্রতিবন্ধকতা নিয়ে, কারণ তাদের পিছনে, ওই যে বলছিল না, তাদের পিছনে একটা বিগ হাউস নেই, তাদের পিছনে কর্পোরেট হাউস নেই, আর এইটা থাকে বলে, আদর্শকে নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে বলেই তারা কিন্তু এই লড়াইটা দিতে পারছে। এবং
তাদের প্রত্যেককে আমি হ্যাটসঅপ জানাই, এবং সেই জন্য আমি একে বলেওছি, সাকিরুলকে বলেওছি, যাদের যা অসুবিধা হবে এই ইউটিউব চালাতে এতে, কারণ আজকের দিনে দাঁড়িয়ে তাদের উপর তারা সব থেকে বেশি টার্গেটেড, ফলে তাদের প্রত্যেককে তাদের সঙ্গে ছিলাম, আছি, থাকবো, এবং তাদের প্রত্যেকে আমার হ্যাটসঅপ, এবং বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। এবারে আমরা দেখে নেব ডিজিটাল মিডিয়ার সূচনা লগ্নে থেকে ছিল আমাদের, হয়তো অনেকে আমরা চিনি না, কলকাতা 24x7 বলে প্রথম ডিজিটাল মিডিয়ায় কলকাতায় এসেছিল 2014-15 সালের দিকে। সেই আমাদের যিনি অর্ক দেবদা, তিনি সেই সময় থেকে চালাচ্ছিলেন, ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গে বলা যেতে পারে নিয়ে এসেছিল সেই অর্ক দেবদা। তারপরে এখন inskip.me নামে একটা নিউজ পোর্টাল চালাই। তো আমরা অর্কদেবদা তিনি অনুপস্থিত রয়েছেন, তার প্রতিনিধি আরেকজন সঙ্গীতা গড়ই রয়েছে। সঙ্গীতা গড়ই বলতে বাধা নেই, ও হচ্ছে মেদিনীপুরের ঘাটাল থেকে একেবারে প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছিল। আমার সঙ্গে প্রথম পরিচয় হয় আমি যখন আসমান টিভিতে কাজ করতাম, তখন সেখানেও কাজ করতে এসেছিল। সেখান থেকেই আমার পরিচয় ওর সঙ্গে, এবং সেখান থেকে একসঙ্গে কাজ করেছি। এখন বিভিন্ন জায়গায় ও কাজ করেছে। সঙ্গীতাকে আমরা inskip.me প্রতিনিধি, তার হাতে আমরা তুলে দেব, তুলে দেবেন আমাদের সৈকত গিরি দাদা। একটাই কথা, ও মেদিনীপুর, আমারও মেদিনীপুর। ও আমার অত্যন্ত স্নেহের এবং পছন্দের সাংবাদিক। সাকিরুল সহ এখানে যারা রয়েছেন, সঙ্গীতা, রিচিতা, এদেরকে আমি সবাইকে চিনি। আমি দুটো কথা শুধু বলবো, এক হচ্ছে যারা এখনও এই স্ট্রাগলের মধ্যে দিয়ে কাটাচ্ছে, আকরামুল সহ সবার নাম নিতে পারলাম না, এরাই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ। যেভাবে দুনিয়া সভ্যতা বদলাচ্ছে, তাতে মেন স্ট্রিম মিডিয়াকে এরা কড়া চ্যালেঞ্জের দিকে নিয়ে যাচ্ছে, এবং আগামী দিনে এই স্ট্রাগলের মধ্য দিয়ে গোটা দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থান বদলে দেওয়ার ক্ষমতা এই ইউটিউবার ইন্ডিভিজুয়াল ওয়ার্কগুলোর মধ্যেই থাকবে। এই প্রত্যাশা, এই বিশ্বাস নিশ্চিতভাবে আমাদের মধ্যে রয়েছে। এবারে বাঁকুড়ার একটা প্রত্যন্ত গ্রাম থেকে নিউজ চ্যানেল চালাই, নিউজ 10 বাংলা নামে, এনামুল ভুইয়া। সে প্রত্যন্ত গ্রাম এলাকার খবর তুলে ধরেন, বাঁকুড়ার মানুষের সমস্যার কথা তুলে ধরেন। তাকে সংবর্ধনা দেবে আমাদের হাকিকুল ইসলাম ভাই। সবাই একটু হাততালি। নিউজ 10 বাংলা। সর্বশেষ আমরা রাখবো 7 টিভি বাংলার জাহাঙ্গীর খান। জাহাঙ্গীরের অনুপস্থিতি রয়েছে, তার জন্য আমরা তার সঙ্গী আলমগীরের হাতে এটা তুলে দেব। ফারহানের হাতে আমরা তুলে দেব। 7 টিভি বাংলা আমাদের এই ভাঙড়ি চ্যানেল, এবং আমি জাহাঙ্গীর এবং আমি প্রথম দুজনেই একসঙ্গে শুরু করেছিলাম। আমাদের ভাঙড়ের যদি বলা হয় যে ডিজিটাল প্ল্যাটফর্ম, আমরা প্রথম শুরু করেছিলাম আমি আর জাহাঙ্গীর মিলে, এবং সেটা আজকে আমাদের ভাঙড়ে অন্তত 100 জন কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবার রয়েছে, যেটা আমরা 2019 সালে আমরা শুরু করেছিলাম। এখন 100 জন প্লাস। সামনে তাকে তুলে দেবে আমাদের সারোয়ার ভাই। হাততালি। এবার সর্বশেষ আমি আমাদের টিমটাকে একবার ডেকে নেব। আমাদের টিমে যারা আছেন, আমাদের টিমের সঙ্গে একবার সকলের একটা গ্রুপ ছবি হবে। আমাদের টিমের আমাদের চিফ এডিটর হাশিম আব্দুল হালিম স্যারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। একটা হাততালি হয়ে যাক। আমাদের চ্যানেলের অন্যতম অ্যাঙ্কার এবং সবসময় আপনারা দেখেন রিচিতা সাহা, তাকেও স্টেজে আসার জন্য বলবো। আমাদের টিমে হয়তো আমরা সামনে কয়েকজনকে দেখি, পিছনে অনেকেই থাকে। সামনে আমরা যারা প্রেজেন্টেশন করি হয়তো 2-3 জনকে চিনি, কিন্তু পিছনে ভিডিও এডিটার, ক্যামেরা, আরও অনেক কিছু কাজ রয়েছে। সেই কাজগুলো যারা করে তাদেরকে আমরা অনেকে চিনি না। আমাদের
একেবারে স্ক্রিপ্ট রাইটার থেকে শুরু করে অনেক কাজ করে আমাদের তানিয়া মল্লিক, তাকে মঞ্চে আসার জন্য বলবো। এবং আমরা যাকে চিনি না জানি না, আমাদের ক্যামেরার পিছনে সব সময় থাকে আমাদের নিজামুল মণ্ডল, মঞ্চে অলরেডি আছে। এবং আমাদের ডিস্ট্রিক্ট যে রিপোর্টার রয়েছেন তাদেরকেও ডাকবো। এবং আমাদের সব সময় যিনি গাইড করেন, আমাদের পাশে থাকেন, আমাদের অ্যাডভাইজারি কমিটি রয়েছেন, আমাদের স্যার আসতে পারেননি, আরেকজন আছেন, স্যার এসছেন, ডক্টর অশিকুল হক, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। এবং আমাদের আরও একজন সহযোদ্ধা, আমাদের সঙ্গী, আমাদের মমিনুল ইসলাম ভাই, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। হাততালি একটু হয়ে যাক। এবং আমাদের ডিস্ট্রিক্ট যে রিপোর্টারগুলো রয়েছে তাদের ডাকবো। তার আগে আমাদের অ্যাডভাইজারি কমিটি আরও একজন রয়েছেন, জুলকার নাইন জয়, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। এবং আমাদের এই মুহূর্তে এখানে সব রিপোর্টাররা এসে পৌঁছায়নি, তো যে কজন আমাদের ডিস্ট্রিক্ট রিপোর্টার রয়েছে সে কজনকে ডেকে নিচ্ছি। মুর্শিদাবাদ থেকে সাকিরুল ইসলাম সাকিল, এবং মালদা থেকে আমাদের মালদা রিপোর্টার অসীম আকরামকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আমাদের বর্ধমান এবং মুর্শিদাবাদের কিছু অংশ কাজ করে আমাদের আসিফ উদ্দিন, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। এবং বাঁকুড়া জেলায় আমাদের যে রিপোর্টার ইনামুল ভুঁইয়া, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। এবং আরও কয়েকটা ডিস্ট্রিক্টে আমাদের রিপোর্টার আছে, বীরভূম, নদিয়া, তারা আসতে পারেনি কোনো কারণবশত, এবং আমাদের অফিসের সমস্ত টিম আসতে পারেনি। যাই হোক, এই হচ্ছে, আমরা সবাই লাইন দিয়ে একটু দাঁড়াবে। আপনারা এই সাইডে আসুন। হ্যাঁ 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 আপনি এইদিকে আসুন, স্যার, স্যার এইদিকে আসুন। হ্যাঁ, ঠিক আছে, সবাই একটু ক্লোজ করেছেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। একটা কথা বলেই শেষ করব। দেখা যাচ্ছে তো, আপনি ঠিক যাচ্ছেন, সামনে চলে আসুন। আচ্ছা, আবার হাকিম ভাই ঠিক যাচ্ছে। না, আমি তোমার ভিতরে ঠিক। চলো, তুমি এত বড় টিম বানিয়ে। আচ্ছা, শেষ কথা বলি, এই টিমটা কিন্তু 2023 সালের 17ই এপ্রিল জিআইয়ের আমরা আনুষ্ঠানিক সূচনা করেছি, এবং সেই মাত্র কয়েক বছরের মধ্যে, 2 থেকে আড়াই বছরের মধ্যে আমাদের ইউটিউবে এই মুহূর্তে আমরা যদি দেখি 8,70,000 প্লাস ফলোয়ার্স, এবং আজকে আবার বলছে 5,000 বেড়ে গেছে, 85,000 অলরেডি হয়ে গেছে। এবং আমাদের ইউটিউবে 3,71,000 সাবস্ক্রাইবার রয়েছে, এবং আমাদের ইনস্টাগ্রামে প্রায় 7,000 ফলোয়ার্স রয়েছে, এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমাদের এখনো পর্যন্ত 1300 ফলোয়ার্স বেড়েছে। এই 2.5 থেকে 3 বছরের আমাদের এই প্রয়াসে, এটা আমি একা শুরু করেছিলাম। আমি যখন শুরু করি তখন আমার কোনো কিছুই ছিল না, একটা মোবাইল ছাড়া। আমি নিউ টাউন ব্রিজের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতাম, নিজে এডিট করতাম, নিজেই সব কিছু করতাম, নিজেই রেকর্ড করতাম, একটা ট্রাইপড নিয়ে আর একটা মোবাইল নিয়ে। আজকে আপনাদের সকলের সমর্থনে এই গোটা টিম এবং সবাই, আবার আজকে রাজ্যের অন্তত যদি আমরা দেখি 11 কোটি মানুষ, অন্তত 3 কোটির বেশি মানুষ জিআইকে এক নামে চেনে, এবং প্রতি মাসে আমাদের ফেসবুক, ইউটিউব মিলে প্রায় 13 কোটি প্লাস ভিউজ। তো সকলকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের এখানেই শেষ করছি। ধন্যবাদ।